আশা করছি সকলে ভালো আছো। ইতিপূর্বে আমরা তোমাদের যে বাংলা বিষয়ে দুটি পাঠ্য বই, তার দ্বিতীয় যে পাঠ্য বই আছে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে দুটো ভিডিও আপলোড করেছি। প্রথম যে ভিডিওটি সেটি মূলত বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রাথমিকভাবে বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়টি কী সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর আমরা যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বের নাম হচ্ছে ভাষা। সেই দ্বিতীয় পর্বের যে ভাষা, সেখানকার যে প্রথম অধ্যায়, যদি এখনও প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সেই আলোচনায় এখনও অংশগ্রহণ করনি, তাহলে তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়া হলো, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আজকে মূলত দ্বিতীয় পর্ব থেকে যে আলোচনা চলছে আমাদের, সেই পর্বের নাম হচ্ছে ভাষা। সেই দ্বিতীয় পর্বের দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব, অর্থাৎ ফোনোলজি। এই ধ্বনি তত্ত্ব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করছি তোমাদের যেমন প্রয়োজন ঠিক সেইভাবেই কিন্তু এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভাষাবিজ্ঞানের যে বিষয়গুলো তোমাদের এখানে আলোচনা করা হয়েছে, ভাষাবিজ্ঞানের বিষয় তো জানার শেষ নেই, তবু মূলত আমরা কিছু কিছু বাইরের প্রসঙ্গে এখানে নিয়ে আসবো। যদিও পূর্ববর্তী ভিডিওতে আমরা বলেছিলাম যে তোমাদের যে আলোচ্য বিষয়, তা আলোচ্য বিষয়ের বাইরে কিন্তু না যাওয়াই ভালো, কারণ আমরা দেখেছি বিগত বৎসরগুলিতে পরীক্ষায় তোমাদের জন্য এই পাঠ্য বই থেকেই কিন্তু প্রশ্ন আসে। তবু আমরা এই ধ্বনিতত্ত্ব আলোচনা প্রসঙ্গে দেখেছি, সেখানে কিছু কিছু বিষয়ে তোমাদের কেবলমাত্র টাচ করে যাওয়া হয়েছে, সেগুলি বাইরে কিন্তু বিস্তারিত আলোচনা আছে। তো আমরা একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য বা সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনার জন্য অবশ্যই সেই প্রসঙ্গক্রমে সেগুলি নিয়ে আসব। তো তাহলে ঠিক আছে ছাত্রছাত্রীরা, বেশি আর বাড়তি কথা না বলে আজকে আমরা মূল যে আলোচ্য বিষয় সে ধ্বনিতত্ত্ব, এই ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা শুরু করছি। তাহলে ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে আলোচনা করব যে ধ্বনিতত্ত্ব কাকে বলে, ধ্বনিতত্ত্ব কাকে বলে বা ধ্বনিতত্ত্বের সংজ্ঞা কী, এই বিষয়টি কিন্তু আমাদের জানা দরকার। তাহলে আমরা বলতে পারি যে ভাষাবিজ্ঞানে ধ্বনি বলতে মূলত বাগ ধ্বনিকে বোঝানো হয়। বাগ ধ্বনি সাধারণভাবে বলা যায় যে ভাষাবিজ্ঞানের যে অংশে ধ্বনি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় ধ্বনি তত্ত্ব। তাহলে ধ্বনি সম্পর্কে যেখানে আলোচনা করা হচ্ছে তাকে আমরা বলছি ধ্বনি তত্ত্ব। বিষয়টি একেবারে সহজ জিনিস। তারপরে আমরা চলে যাচ্ছি যে ধ্বনিতত্ত্বের তাহলে আলোচ্য বিষয় কি, অর্থাৎ এখানে যে তোমাদের অধ্যায়টি দেওয়া হয়েছে সেখানে মূলত ধ্বনিতত্ত্ব সম্পর্কে যে অধ্যায়টি নামকরণ করা হয়েছে, তো সেখানে মূল আলোচনার বিষয়টি কি এটাও আমাদের কিন্তু জানা দরকার। তাহলে আমরা বলতে পারি যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি। ঠিক আছে, তো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় যদি ধ্বনি হয়, তাহলে একটু বিস্তারিতভাবে আমরা আরেকটু বলে নিই। এখানে আমরা কি বলবো, অর্থাৎ একটি নির্দিষ্ট ভাষার বাগধ্বনির ব্যবহারিক চরিত্র, একটা নির্দিষ্ট ভাষার বাগধ্বনির যে ব্যবহারিক চরিত্রগুলি আছে সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, ইংরেজিতে সাউন্ড বলতে যা বোঝায়, বাংলায় ধ্বনি বলতে তাই বোঝায়। অর্থাৎ ইংরেজি সাউন্ড শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ধ্বনি। ঠিক আছে, কিন্তু ব্যাপক অর্থে দেখো পাখির ডাক, হাততালির শব্দ, বাঁশির সুর, হাসি, কান্না, ঘুমোবার সময় নাক ডাকার শব্দ, গাড়ির হর্ন, ঠিক আছে, বৃষ্টির শব্দ, তারপরে তোমার কুকুরের ডাক, ছাগলের ডাক, ভেড়ার ডাক, তুমি যাই বলো না কেন, সমস্ত কিছু থেকে শুরু করে মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত যে ধ্বনি পর্যন্ত সব কিছুই কিন্তু সাউন্ড বা ধ্বনি। কিন্তু ভাষাবিজ্ঞানে এই সব ধ্বনি বা সাউন্ড আলোচ্য বিষয় নয়। তাহলে কি মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি শুধু আলোচ্য বিষয়, অর্থাৎ আমাদের এই যে ভাষাবিজ্ঞানের ধ্বনিতত্ত্বের যে আলোচনার বিষয় হচ্ছে সেটা মানুষের মুখে উচ্চারিত যে ধ্বনি সেইটি। ঠিক আছে, তাহলে কেন সমস্ত আওয়াজ ধ্বনি নয়, বা ভাষাবিজ্ঞানের আলোচনায় ঠিক কোনখানে আমরা সেগুলিকে বাগধ্বনি বলতে পারবো বা বাগধ্বনি হয়ে উঠতে পারবে, এই সব বিষয় নিয়েই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, বিষয়টি পরিষ্কার হলো। এরপর আমরা বলবো 3 নম্বরে যে সাউন্ড বা ধ্বনি এবং বাগধ্বনির মধ্যে পার্থক্য কোথায়। সাউন্ড বা ধ্বনি এবং বাগধ্বনির মধ্যে পার্থক্য কোথায়, তাহলে একটু বিষয়টা আলোচনা করা যাক।
দেখো, মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে ধ্বনি তাকে সন। HONE, আমরা বিষয়টি লিখিত আকারে তোমাদের সামনে তুলে ধরছি। একে বাংলায় বলা হয় বাকধ্বনি বা সন, দন্তস্ব ব দন্তন্য। বাংলাতে কি বলা হচ্ছে? বাকধ্বনি বা সন। ঠিক আছে, এবার দেখো, এই বাকধ্বনি বা সন বাকযন্ত্রের সাহায্যে যতগুলি আমরা শুনতে পাই, বাকযন্ত্রের সাহায্যে তো আমরা উচ্চারণ করছি কিন্তু আমরা কানে শুনছি, ঠিক আছে, তাহলে যতগুলি আমরা শুনতে পাই তাতে সবগুলি সব ভাষায় তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে না। এক এক ভাষার এক এক রকমের বাকধ্বনি তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে দেখো, সব ভাষার ক্ষেত্রে কিন্তু এই ধ্বনিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না, এক একটি ভাষার ক্ষেত্রে সেগুলি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে বা গ্রহণ করছে। প্রত্যেক ভাষার তাৎপর্যপূর্ণ এই যে ধ্বনিগুলি হলো সেই ভাষার মূল সন। প্রত্যেকটা ভাষারই এই যে তাৎপর্যপূর্ণ ধ্বনিগুলির কথা বলা হচ্ছে সেগুলি হচ্ছে মূল সন। আর অন্যগুলি তাহলে কি না, অন্যগুলি হচ্ছে সেই মূল সনেরই উচ্চারণ বৈচিত্র্য, যাকে বলা হচ্ছে ভেরিয়েশন। দেখো, একটা উদাহরণের সাহায্যে আমরা এই বিষয়টি তুলে ধরতে পারি। তাহলে একদিকে শব্দগুলি দিলাম, প্রথমে দুটো শব্দ আমরা এখানে নিচ্ছি। একটা হচ্ছে শ্লীল, তালব্যস্বয় লয়ে দীর্ঘই ল, আর একটা হচ্ছে তালব্যস্বয় দীর্ঘই ল, সিল। তাহলে একটা শ্লীল আর একটা হচ্ছে সিল। তো এখানে দেখো, মূল বর্ণ কিন্তু একটি, যেটা আমরা উচ্চারণ করছি সেটা হচ্ছে কি স, অর্থাৎ এখানে তালব্যস্ব। তাহলে উচ্চারণ স্থানগুলি কিভাবে আছে? উচ্চারণ স্থানগুলি দেখো, এই যে শ্লীল, তাহলে ল হচ্ছে দন্তের কাছাকাছি, মানে দাঁতের কাছাকাছি এই ল ধ্বনিটির উচ্চারণ করছি আমরা, ঠিক আছে। তো এই লয়ের প্রভাবে তালব্যস্ব যে ধ্বনিটি আছে, এই তালব্যস্ব ধ্বনিটির উচ্চারণ স্থানটি কোথায় চলে গেল? দন্তের কাছাকাছি, দন্তস্বয়ের মতো, ঠিক আছে। তাহলে দেখো, বানান কিন্তু এখানে একই আছে, তালব্যস্ব। আর দেখো, এই যে শ্লীল শব্দের উচ্চারণ ল এবং তালব্যস্বর উচ্চারণ স্থানটা যেভাবে বোঝানো হলো, তাহলে সিল শব্দে তালব্যস্ব দীর্ঘ ল, সিল শব্দের উচ্চারণ স্থানটা দেখো, তালব্যস্বর উচ্চারণ স্থান কিন্তু তালব্য, ঠিক আছে। এটা উচ্চারণটা কিন্তু তালব্যস্বয়ের মতোই, ঠিক আছে। তাহলে দেখো, এই যে আমরা দুটো স এবং তার সঙ্গে একটা ল পেলাম, তাহলে দেখো এখানে দন্তস্ব, এই দন্তস্ব কি বাংলায় এই দন্তস্ব, এটি কিন্তু স্বতন্ত্র সন নয়, তালব্যস্বরে একটা বিচিত্র রূপ হিসাবে একে ধরা হচ্ছে, ঠিক আছে। তাহলে বিষয়টি পরিষ্কার হলো। তাহলে আমরা বলতে পারি যে বাংলায় একই মূল সন তালব্যস্ব, কিন্তু উচ্চারণ বৈচিত্র্য দুটি। একই মূল সন তালব্যস্ব, কিন্তু উচ্চারণ বৈচিত্র্য দুটি। তাহলে শ্লীল শব্দে তালব্যস্বর উচ্চারণ হচ্ছে দন্তস্বর মতো, আর সিল শব্দে তালব্যস্বর উচ্চারণ হচ্ছে কেমন? তালব্যস্বর মতোই। তাহলে ভাষা বিজ্ঞানের নিয়মে এই তালব্যস্বকে বলছি ধ্বনিতা বা স্বনিম। আর সন্নিহিত ধ্বনি প্রভাবিত তার উচ্চারণগত বিচিত্র রূপগুলিকে বলা যায় পূরক ধ্বনি বা উপধ্বনি। পূরক ধ্বনি বা উপধ্বনি। তাহলে ভাষায় যত বাকধ্বনি আমরা শুনতে পাই তার মধ্যে কিছু হচ্ছে মূল স্বনিম আর কিছু হচ্ছে পূরক ধ্বনি, অর্থাৎ মূল ধ্বনিরই বিচিত্র উচ্চারণ বৈচিত্র্য। সাউন্ড বা ধ্বনি হচ্ছে কি একটি ব্যাপক অর্থবহ শব্দ। সন বা বাকধ্বনি হচ্ছে, বাকধ্বনি বা স্বন হলো কি ধ্বনির একটি প্রকারভেদ যা মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। এরপর আমরা আলোচনা করব যে ভাষা শরীরের স্তরগুলি কি কি। এর পূর্ববর্তী অধ্যায়ে তোমরা খেয়াল করে দেখবে, সেখানে একটি কথা বলা হয়েছে যে ভাষাকে যদি শরীরের সঙ্গে তুলনা করা হয় তাহলে যে ধ্বনি, বর্ণ, শব্দ ইত্যাদি আছে তার এক একটি অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে এখানে ভাষা শরীরের যে স্তরগুলির কথা বলা হয়েছে সেগুলি কি কি। দেখো, ভাষা শরীরের স্তর বলতে আমরা ধ্বনি, শব্দ, পদ এগুলিকে কিন্তু ভাষা শরীরে এক একটি স্তর বলতে পারি বা স্তর বলে থাকি। তো সবচেয়ে নিচের স্তরে কে আছে? সবচেয়ে নিচে আছে ধ্বনি স্তর, ধ্বনি। তার উপরে কে আছে? রূপ স্তর। তার উপরে কে আছে? পদ। তার উপরে আছে বাক্য স্তর। এছাড়াও আছে শব্দের অর্থের স্তর, ঠিক আছে। তো ভাষায় ধ্বনি স্তর নিয়ে আলোচনার নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে বাকধ্বনি সম্বন্ধে তিনটি জরুরি কথা কি কি? এই প্রশ্নটি আমরা করছি এই কারণে, তোমাদের বইয়ে সেভাবেই কিন্তু প্রশ্নটি দেওয়া আছে
যে বাগধ্বনি সম্পর্কে যে তিনটি জরুরি কথা বলা হচ্ছে সেগুলি কি কি। তাহলে ঠিক আছে, সেই বিষয়টিও আমরা আলোচনা করব। দেখো আমরা তিনটি ভাগ করে দিচ্ছি, ক খ গ। তিনটি জরুরি কথা কি? প্রথম হচ্ছে ক। আমরা যখন কথা বলি তখন একটি ধ্বনির শেষ আর যে দ্বিতীয় ধ্বনি অর্থাৎ পরের ধ্বনির যে শুরু, এর মধ্যে কোনো ছেদ না রেখে আমরা একেবারে অনর্গল কিন্তু কথা বলতে পারি। ঠিক আছে, পরপর ধ্বনিগুলিকে আমরা সাজিয়ে নিই, পরপর ধ্বনিগুলিকে সেভাবে কিন্তু আমরা উচ্চারণ করি। তো পাশাপাশি অবস্থিত এই যে ধ্বনিগুলি তখন কি করে? পরস্পরকে প্রভাবিত করে। ঠিক আছে, যেমন ধরো আমরা বলি 500 টাকা, 500 টাকা, কিন্তু যখন আমরা উচ্চারণ করছি তখন কি বলছে? 500 টাকা। অর্থাৎ এখানে চ তালব্যস্যে রূপান্তরিত হয়ে গেল, 5 তার জায়গায় হলো 5। ঠিক আছে, তাহলে 500 টাকাকে আমরা কি বলছি? 500 টাকা। কিন্তু ব্যাকরণগতভাবে ধ্বনি বিশ্লেষণের সময় প্রতিটি ধ্বনিকে পৃথক পৃথক খণ্ড একক হিসেবে আমাদের ধরে নিতে হয়, অর্থাৎ ভাষাবিজ্ঞানীরা ধরে থাকেন। তবু মনে রাখা দরকার, ধ্বনিখণ্ডের চেয়ে ধ্বনি প্রবাহের বাস্তবতা অনেক বেশি হলেও খণ্ডধ্বনিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। ধ্বনি প্রবাহের গুরুত্বটা বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে খণ্ডধ্বনিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই খণ্ডধ্বনির নামই হচ্ছে বিভাজ্য ধ্বনি। ঠিক আছে, এরপর চলে যাচ্ছে আমরা খ। আমরা কি বলবো? যে বাগধ্বনি জুড়ে জুড়ে রূপ শব্দ বাক্যের মতো অর্থপূর্ণ বড় বড় একক তৈরি হলেও বাগধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। ঠিক আছে, আমরা পরপর জুড়ে যাচ্ছি, সেখানে আমরা রূপ শব্দ বাক্যের মতো বড় বড় অর্থপূর্ণ যে ব্যাপারগুলি পাই, এককটা তৈরি হচ্ছে, একক তৈরি হচ্ছে, কিন্তু হলে কি হবে? এখানে বাগধ্বনির কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। যেমন ধরো আমরা বলতে পারি যে চোখের জল। তো এই চোখের জল কথাটি সম্পূর্ণ অর্থ পরিষ্কারভাবে বোঝা যায় যে চোখের জল বিষয়টি কি। তাহলে চোখের, যখন আমরা এই যে চোখের জল দুটোকে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে চোখের আর একটা হচ্ছে জল। তাহলে চোখের অর্থ বোঝা যাচ্ছে, জল তারও অর্থ বোঝা যাচ্ছে। কিন্তু চোখের যখন আমরা বলছি তাহলে চোখ যুক্ত এর, অর্থাৎ চোখের সঙ্গে আর একটা শব্দ রয়ে গেছে। ঠিক আছে, তাহলে চোখ যুক্ত এর অর্থাৎ শুধু চোখ নয়, তার সঙ্গে এর শব্দেরও একটি অর্থ আছে। কিন্তু যখন চোখের জল আমরা বর্ণ বিশ্লেষণ করব বা একে বিশ্লেষণ করব, তখন আমরা কী পাবো? চ যুক্ত ও যুক্ত খ যুক্ত এ যুক্ত র, চোখের, আর জল বর্গীয় জ যুক্ত অ যুক্ত ল, চোখের জল। তাহলে কটি হলো মোট? চ যুক্ত ও যুক্ত খ যুক্ত এ যুক্ত র যুক্ত বর্গীয় জ যুক্ত অ যুক্ত ল, মোট 8টি। তাহলে এই যে 8টি ধ্বনির কোনোটিরই কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি? তাহলে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? যে ধ্বনিতত্ত্বের আলোচ্য একক বাগধ্বনি হলো ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক। অবশ্য সেই সঙ্গে এটাও মনে রাখা দরকার যে বাগধ্বনি অর্থহীন হলেও ভাষার অর্থ তৈরির এলাকায় এর ভূমিকা অপরিসীম, অর্থাৎ যথেষ্ট এর ভূমিকা কিন্তু রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বর পয়েন্ট গ। এখানে ক খ গ তিনটি বলা হয়েছে, সেভাবে কিন্তু বিষয়টি আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, দেখো আমরা খুব সহজে বলে থাকি যে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, তাই তো? এই ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয় যে বর্ণ কাকে বলে, না ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। কেননা মুখে যে ধ্বনি আমরা উচ্চারণ করি, তো বাংলা ভাষায় সেই ধ্বনির নির্দিষ্ট যে লিপি আছে, সেই লিপি বা বর্ণ সেটি ব্যবহার করে আমরা লিখিত আকারে সেটি প্রকাশ করি। কিন্তু ধ্বনি ও বর্ণের এই যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু ভাষাবিজ্ঞানীরা বলছেন খুব সহজ নয়। একটি ধ্বনি লিখতে গিয়ে অনেক সময় আমরা একাধিক বর্ণ ব্যবহার করি। দেখো মুখে আমরা উচ্চারণ করি স, মুখে আমরা উচ্চারণ করছি স, কিন্তু লেখার সময় আমরা দন্তস্ব, তালব্যস্ব এবং মূর্ধন্যস্ব, এই 3টি স আমরা আলাদা আলাদা বর্ণ হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে, যেমন ধরো দুটো শব্দ আমরা বলি, যেমন শেষ আর সরষে। তো শেষ আর সরষে এই দুটো শব্দ যখন আমরা উচ্চারণ করছি, তখন এই স্বগুলি কিন্তু আমরা একই রকমভাবে উচ্চারণ করছি, অর্থাৎ মূর্ধন্যস্ব, তালব্যস্ব এবং দন্তস্ব তিনটার যে উচ্চারণগত দিক, সেখানে কিন্তু কোনো প্রভেদ আমরা খুঁজে পাই না। আবার ধরো একটি বর্ণ উচ্চারণে একাধিক ধ্বনি আমরা ব্যবহার করি, সেখানে আমরা দেখেছি যে একটা ধ্বনি উচ্চারণ করে একাধিক বর্ণ ব্যবহার করছে, তাই তো? কিন্তু এখানে দেখো উল্টোটা হচ্ছে,
একটা বর্ণ উচ্চারণের সময় আমরা একাধিক ধ্বনিও ব্যবহার করি। যেমন ধরো আমরা লিখছি অ তয়ে হস্রই অতি, কিন্তু উচ্চারণ করছি কি অতি, অর্থাৎ ও, মানে এখানে অয়ের উচ্চারণ হচ্ছে ও এর মতো। আরও উদাহরণ আছে, যেমন অপু থেকে অপু, পরি থেকে পরি, নতুন থেকে নতুন, ঠিক আছে। এছাড়া আমরা বলতে পারি তরু থেকে তরু, এই যে শব্দগুলি। কিন্তু উল্টোটা হয় কীরকম, ধরো এমন কিছু শব্দ আছে সেখানে যে নির্দিষ্টভাবে যে বর্ণটি আছে সেটি কিন্তু উচ্চারণ করি। যেমন অনেক আমরা উচ্চারণ করি অনেক, অত অত, কত কত, বড় বড়, ঠিক আছে। তাহলে অ এখানে কিন্তু ও নয়, এখানে অ। যাই হোক, অনেকগুলো বিষয় আলোচনা হলো। এরপর আমরা চলে যাচ্ছি যে ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনিতত্ত্বের তুলনামূলক একটা আলোচনা, অর্থাৎ ধ্বনি বিজ্ঞান কাকে বলে আর ধ্বনিতত্ত্ব বিষয়টি বাকি, একটু একই সঙ্গে বিষয়টিকে নিয়ে আলোচনা করা যাক। দেখো, তাহলে ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের তুলনা। ভাষার আলোচনায় ধ্বনির গুরুত্ব কিন্তু অসাধারণ। ধ্বনি সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনার ধারায় এখানে ধ্বনিতত্ত্ব অর্থাৎ ফোনোলজি, তার সঙ্গে ধ্বনি বিজ্ঞান অর্থাৎ ফোনেটিক্স, এই ফোনেটিক্সের পার্থক্য জানা দরকার, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ফোনোলজি আর একটি বলা হচ্ছে ফোনেটিক্স, অর্থাৎ একটি ধ্বনি তত্ত্ব আর একটি হচ্ছে ধ্বনি বিজ্ঞান। তো দেখো বিষয়টি কি, ভাষা বিজ্ঞানের দুটি শাখায় বাগধ্বনি নিয়ে আলোচনা করা হয়। এই দুটি শাখা হচ্ছে একটি ধ্বনি বিজ্ঞান আর একটি হচ্ছে ধ্বনি তত্ত্ব, ঠিক আছে। ধ্বনি বিজ্ঞানের সঙ্গে ধ্বনি তত্ত্ব বিষয়টি এখানে আমরা তুলনা করছি, ঠিক আছে। তাহলে দেখো, ধ্বনি বিজ্ঞান বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত এবং ধ্বনি তরঙ্গগত সম্পর্কে বিশ্লেষণ করে ধ্বনি বিজ্ঞান। আর ধ্বনিতত্ত্ব কি করে, ধ্বনিতত্ত্ব একটি ভাষার বাগধ্বনিগুলি সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে। যেমন ধরো, ধ্বনি বিজ্ঞানে আমরা বলছি যে প এটি একটি ধ্বনি, তাহলে ধ্বনিটি উচ্চারণগতভাবে হচ্ছে কি, এটি একটি স্পৃষ্ট ধ্বনি, সঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, ঠিক আছে। অষ্টধ্বনি। আর ধ্বনিতত্ত্বে আমরা কি বলবো, ধ্বনিতত্ত্বে হচ্ছে প ধ্বনিটি বিশ্লেষণ করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে এটি কোন ভাষার ধ্বনি, কারণ সেই নির্দিষ্ট ভাষার এই প ধ্বনিটিকে তার যে ব্যবহারিক চরিত্র সেটাকে বিশ্লেষণ করা হবে, ঠিক আছে। তো বাংলা প ধ্বনির এই যে ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করলে আমরা কি বলবো, যে প হচ্ছে বাংলা ভাষার একটি ধ্বনি মূল, প হচ্ছে বাংলা ভাষার একটি ধ্বনি মূল। আর কি, প এটি শব্দের আদি মধ্য এবং অন্ত অবস্থান করে বা উচ্চারিত হয়। আর কি বলবো, যে প দন্তস্ব, র, ল এদের সঙ্গে যুক্তধ্বনি তৈরি করতে সক্ষম, অর্থাৎ যুক্তধ্বনি তৈরি করতে পারে। এছাড়া আমরা বলবো যে প ধ্বনি প্রবাহের কি কি পরিবর্তন হয় তারও কিন্তু এখানে উল্লেখ করতে হবে বা উল্লেখ থাকবে। তাহলে বিষয়টি পরিষ্কার হলো। তাহলে একটি ছকের সাহায্যে আমরা বিষয়টি চলে আসছে, তোমাদের বইয়ে যে ছকটি দেওয়া হয়েছে সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করছি। দেখো, যে ধ্বনি বিশ্লেষণ করে ধ্বনি বিজ্ঞান আর ধ্বনি তত্ত্ব, তাহলে দুটো পেয়ে গেলাম। তাহলে ধ্বনি বিজ্ঞান কি, ধ্বনি বিজ্ঞান হচ্ছে উচ্চারণগত, ধ্বনি তরঙ্গগত, শ্রুতিগত বিশ্লেষণ, আর ধ্বনিতত্ত্ব হচ্ছে নির্দিষ্ট ভাষায় ধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ করা, ঠিক আছে। তাহলে বিষয়টি আশা করছি সকলের পরিষ্কার হলো। এরপরে চলে এসো 7 নম্বরে, আমরা এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছি যে বাগধ্বনির শ্রেণী বিভাগ। এতক্ষণ ধরে বাগধ্বনি সম্পর্কে যেভাবে আলোচনা করা হলো, এরপর বাগধ্বনির শ্রেণী বিভাগ করলে আমরা আমাদের যে মূল যে অধ্যায় ধ্বনিতত্ত্ব সেই বিষয়টি আমরা একটি ছকের আকারে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে বাগধ্বনির শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা প্রথমে বলবো যে বাগধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে বিভাজ্য ধ্বনি আর একটি হচ্ছে অবিভাজ্য ধ্বনি। এই বিভাজ্য ধ্বনিকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। অন্যদিকে অবিভাজ্য ধ্বনিগুলিকে আমরা কিভাবে ভাগ করব, তোমাদের এখানে যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে অবিভাজ্য ধ্বনি সম্পর্কে সেই বিষয়গুলি আমরা বলবো। তাহলে অবিভাজ্য ধ্বনি হচ্ছে শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি এবং হচ্ছে সুর তরঙ্গ। এছাড়া অনেক বিষয় আছে, মূল ভাষাবিজ্ঞান বই পড়লে তোমরা অবশ্যই পাবে, কিন্তু তোমাদের এখানে যে আলোচনার বিষয় আছে যেটুকু আলোচনা করা হয়েছে মূলত তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকছি। এরপর আমরা আলোচনা করব যে বিভাজ্য ধ্বনি কাকে বলে এবং তার উদাহরণ দাও, ঠিক আছে। তাহলে বিভাজ্য ধ্বনিকে আবার বলা হচ্ছে বিভাজিত ধ্বনি বা খণ্ডাত্মক ধ্বনি। বিভাজিত ধ্বনি বা খণ্ডাত্মক ধ্বনি, সিগমেন্টাল সাউন্ড। দেখো,
আমাদের বাক প্রবাহকে বিশ্লেষণ করলে তার অংশস্বরূপ যেসব ধ্বনিগত উপাদান পায় সেগুলি হচ্ছে দু রকমের। কীরকম? কতকগুলিকে আমরা পাচ্ছি সুস্পষ্ট রূপে, আর কতকগুলি হচ্ছে পৃথক পৃথক এককে। এগুলিকে সেভাবে কিন্তু ভাগ করা হয়। তো এইগুলিকে বিভাজ্য ধ্বনি বা বিভাজিত বা খণ্ডাত্মক ধ্বনি বলা হয়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, রাম যায়। কিন্তু ভালো করে লক্ষ্য করো যে এখানে কিন্তু পূর্ণচ্ছেদ দেওয়া হয়নি, দেওয়া হয়েছে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের সুরটা কীরকম? রাম যায় অর্থাৎ রাম যায়। ঠিক আছে, আমরা সুরটা কিন্তু পাল্টে দিচ্ছি। তো এই বাক্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? রাম শব্দকে প্রথমে আমরা বিশ্লেষণ করছি। তাহলে রাম র যুক্ত আ যুক্ত ম, আর যায় কি? অন্তস্থ জ যুক্ত আ যুক্ত অন্তস্থ অ। এই যে ছোট ছোট ধ্বনিগত উপাদান, এদের প্রত্যেকটিকে পৃথক করে স্পষ্টভাবে স্বতন্ত্র একক রূপে ভাগ করা সম্ভব হচ্ছে। তাহলে ভাগ করা যাচ্ছে বলেই এদেরকে আমরা বলছি বিভাজ্য ধ্বনি। তাহলে উল্টো দিকে আছে অবিভাজ্য ধ্বনি। তাহলে অবিভাজ্য ধ্বনি বিষয়টি কি, আর অবিভাজ্য ধ্বনি কাকে বলে এবং উদাহরণ। তাহলে অবিভাজ্য ধ্বনি এর অপর নাম হচ্ছে বিভাজনাতিরিক্ত বা অবিভাজিত বা অখণ্ডাত্মক ধ্বনি। ঠিক আছে, তো একটু সংজ্ঞাটা দেখে নেওয়া যাক। দেখো, আমাদের বাক প্রবাহে এমন ধ্বনি শোনা যায় যাকে বিভাজ্য ধ্বনির মতো সুস্পষ্ট ছোট ছোট পৃথক পৃথক একক বা ইউনিটে ভাগ করা কিন্তু সম্ভব হয় না। এইগুলিকেই ভাষাবিজ্ঞানে বলা হচ্ছে অবিভাজ্য ধ্বনি বা অবিভাজিত বা বিভাজনাতিরিক্ত বা অখণ্ডাত্মক ধ্বনি। তাহলে অবিভাজ্য ধ্বনির উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একই উদাহরণ। তাহলে রাম যায়, এই যে বাক্যটি আমরা পেলাম, এখানে দেখো বাক্যের র যুক্ত আ যুক্ত ম, অন্তস্থ জ যুক্ত আ যুক্ত অন্তস্থ অ, এই যে ধ্বনিগুলিকে আমরা বিশ্লেষণ করলাম, এই ধ্বনিগুলি বাদ দিয়েও আরেকটি ধ্বনি আছে বা আর কতগুলি ধ্বনি থাকতে পারে সেখানে। তো সেই ধ্বনিগুলি কি? সেটি হচ্ছে সুরের সূক্ষ্ম প্রবাহ। যে সুর অর্থাৎ গলার যে টোন, যেভাবে আমরা কথা বলি, এই যে সুরের প্রবাহ এটা কিন্তু থাকে। তো সেই প্রবাহকে লেখায় কিন্তু উপস্থাপিত করা সম্ভব হয় না বা উপস্থাপিত করা হয়নি। রাম যায়, এখানে আমরা রাম শব্দ ভেঙে বিশ্লেষণ করলাম এবং যায় শব্দটিকেও বিশ্লেষণ করলাম, কিন্তু তার ভিতরে যে সুর আছে সেই সুরটি আমরা কিভাবে দেখাবো? এখানে লিখিত আকারে দেখার কিন্তু সুযোগটি নেই। কিন্তু বিভিন্ন ধরনের বাক্য যখন আমরা সতর্কভাবে খুব সচেতনভাবে কানে শুনি, তখন কিন্তু এই সুরের প্রবাহটি ধরা পড়ে। ঠিক আছে, রাম যায় এ বাক্যে সুরের প্রবাহটা বাক্যের গোড়ায় কিন্তু ক্ষীণ আছে, রাম যায়। তাহলে রাম যায়, যেভাবে আমরা বলছি যে রাম যায়, তাহলে রাম এর প্রথমে কিন্তু সুরের প্রবাহটা ক্ষীণ, আর যত পরের দিকে আমরা যাচ্ছি অর্থাৎ বাক্যের শেষ দিকে যাচ্ছি তখন কিন্তু তীব্র আকার ধারণ করছে। অর্থাৎ সুরটা এইরকম হচ্ছে যে নিচু থেকে উপর দিকে উঠে যাচ্ছে। এই বাক্যে সুরটা এরকম নিচু থেকে উপরে উঠে গেছে বলেই বাক্যটি প্রশ্নের অর্থ বহন করছে। যদি শেষের দিকে সুরটা নিচে নেমে যেত তাহলে কি হতো? শেষের দিকে সুরটা যদি নিচের দিকে নেমে যেত তাহলে বাক্যটি সাধারণ বিবৃতিমূলক বাক্যে বা সাধারণ বিবৃতিমূলক ইতিবাচক বাক্য হয়ে যেত। তখন আমরা কিভাবে কি প্রকাশ করতাম? রাম যায়। ঠিক আছে, দেখো এখানে পূর্ণচ্ছেদ দেওয়া হয়েছে। এই যে সুর বা টোন, একে আমরা বিভাজ্য ধ্বনির মতো ছোট ছোট স্পষ্ট চিহ্নিত একক রূপে ভাগ করতে পারি না, এই জন্য একে অবিভাজ্য ধ্বনি বলা হয়। তাহলে এই যে আমরা বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি পেলাম, এখানে একটা প্রশ্ন আমরা তৈরি করতে পারি বা এখানে প্রশ্ন আকারে সেটা আমাদের আলোচনা করা যেতেই পারে যে বিভাজ্য এবং অবিভাজ্য এই যে ধ্বনির সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলি কি কি। দেখো, আমরা ক খ গ দিয়ে আমরা বিষয়টি সাজাচ্ছি। কয়ে আমরা বলতে পারি যে বিভাজ্য ধ্বনিকে বাক্যের ধারায় পরপর বিন্যস্ত করা যায় বলে এগুলিকে সারিবদ্ধ ধ্বনিও বলা হয়। এই বিভাজ্য ধ্বনিগুলিকে পরপর সারিবদ্ধভাবে সাজানো যায়, সেই জন্য এদের নাম হচ্ছে সারিবদ্ধ ধ্বনি। আর অন্যদিকে কি, অবিভাজ্য ধ্বনিকে সারিবদ্ধভাবে সাজানো যায় না, এগুলি ভাষায় ছন্দের ধর্ম সঞ্চার করে বলে এদেরকে বলা হয় ছন্দগুণ।
এদেরকে কি বলা হয়? ছন্দ গুণ। খ, বিভাজ্য ধ্বনি হচ্ছে ভাষার মূল বা প্রাথমিক ধ্বনি, যাকে বলা হচ্ছে প্রাইমারি সাউন্ড। আর অবিভাজ্য ধ্বনিগুলি কি? অবিভাজ্য ধ্বনি হচ্ছে ভাষার গৌণ ধ্বনি, অর্থাৎ একে বলা হচ্ছে সেকেন্ডারি সাউন্ড। গ, বিভাজ্য ধ্বনিকে স্বর অর্থাৎ ভায়োল এবং ব্যঞ্জন অর্থাৎ কনসোনেন্ট প্রভৃতি বিভাগে ভাগ করা হয়। বিভাজ্য ধ্বনিগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে স্বর আর ব্যঞ্জন ধ্বনি আমরা বলেছি, ঠিক আছে। তেমনিভাবে অবিভাজ্য ধ্বনিকেও বিভিন্নভাবে ভাগ করা হয়। তাদের মধ্যে যেগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে স্বরাঘাত বা সুর, স্বরাঘাত বা সুর, শ্বাসাঘাত বা ঝোঁক বা বল বা প্রসন। এছাড়া আছে সংযোগ বা জ্যোতি বা সন্ধান বা সংহিতা, বিভিন্ন নামে কিন্তু এগুলোকে বলা হচ্ছে। এছাড়া আছে দৈর্ঘ্য আর আছে অনুনাসিকতা। তো যাই হোক, আমাদের এখানে মূলত যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে আমরা সেই বিষয়ের মধ্যেই থাকবো এবং সেই বিষয়গুলি আলোচনা করব। বিভাজ্য ধ্বনির এরপর শ্রেণী বিভাগে আমরা চলে যাচ্ছি। বিভাজ্য ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তার প্রথমে আমরা পাচ্ছি স্বরধ্বনি। তো এখানে দু একটা ছোটো ছোটো প্রশ্ন আমরা তৈরি করছি এভাবে, বা বিভিন্ন ছকের সাহায্যে বিষয়টিকে বোঝানো হচ্ছে। তো প্রথমে আমরা বলতে পারি যে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? দেখো, বাংলা ভাষার স্বরধ্বনির সংখ্যা, এখানে যে মান্য বাংলা ভাষা বলা হচ্ছে, যে মুখের যে মান্য বাংলা, সেই মান্য বাংলায় স্বরধ্বনি হচ্ছে মোট 7টি। তো প্রতিটি স্বরধ্বনিরই অনুনাসিক উচ্চারণ আছে এবং এখানে আমরা 4টি অর্ধ স্বরধ্বনি পাই, অর্থাৎ আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে 4টি অর্ধ স্বরধ্বনিও আমরা পাই। তাহলে দেখো, আমাদের এই যে বাংলা ভাষায় যে 7টি স্বরধ্বনির কথা বলা হচ্ছে, তো এখানে বাংলা ভাষায় 7টি স্বরধ্বনির বিবরণ দেওয়া হয়েছে এবং তাদের উচ্চারণের স্থান বা কোন জায়গায় আমাদের মুখে কোন জায়গায় সেগুলো উচ্চারিত হচ্ছে এবং সেই স্বরধ্বনির যোগে কীভাবে শব্দ তৈরি হচ্ছে সেই বিষয়টি অবশ্যই আলোচনা করব। তো এখানে একটা বিষয় তোমাদের যুক্ত করা হচ্ছে যে বাংলা ভাষায় যে 7টি স্বরধ্বনির কথা বলা হলো, সেই স্বরধ্বনিগুলিকে কিন্তু ভাষাবিজ্ঞানে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তো একটি চিত্রের সাহায্যে বা ভাষাবিজ্ঞানে মূলত আমরা যেভাবে এই স্বরধ্বনিকে আমরা বুঝেছি, পাঠ করেছি এবং মনে রেখেছি, সেইভাবেই তোমাদের সামনে সেই স্বরধ্বনির যে চিত্রটি আছে, সেই স্বরধ্বনির চিত্রটি এঁকে পড়ে সেখানে স্বরধ্বনির যে নির্দিষ্ট স্থান সেখানে বসিয়ে তাদের বিভিন্ন নাম যেগুলি আছে সেগুলি সংক্ষেপে একটু আলোচনা আমরা করে নেব, ঠিক আছে। তাহলে দেখো, ছকটার দিকে ভালো করে একটু তাকিয়ে দেখো কিভাবে ছকটা করা হয়েছে। দেখো, এখানে তোমরা পাচ্ছ বাম দিকে হস্র ই, এ আর এ। একেবারে নিচে আমরা পাচ্ছি আ স্বরধ্বনিকে। ডান দিকে আমরা কি পাচ্ছি? অ, ও আর উ। দুদিকে আবার দেখো, উপরে লেখা হয়েছে সম্মুখ স্বরধ্বনি আর পশ্চাৎ স্বরধ্বনি। বাঁ দিকে কী কী আমরা পাচ্ছি? সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত এবং বিবৃত। ডান দিকে আমরা পাচ্ছি উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি। অর্থাৎ আমরা সাজালে সেভাবে পাবো উচ্চ স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, উচ্চ মধ্য আর নিম্ন মধ্য। এছাড়াও আরও দুটো পাচ্ছি, একটা হচ্ছে প্রসারিত আর একটা হচ্ছে কুঞ্চিত, ঠিক আছে, আরেকটি আছে অকুঞ্চিত। তাহলে এই স্বরধ্বনি ছকটি তোমরা যদি ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে মৌলিক স্বরধ্বনি সম্পর্কে যে কোনোভাবে যে কোনো বিষয়ে তোমরা আলোচনা করতে পারবে, এটি আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, ঠিক আছে। দেখো, আমরা যে মৌলিক স্বরধ্বনির কথা বললাম, এখানে চিত্র অনুযায়ী বলো বা তোমাদের পাঠ্য বই যেগুলি দেওয়া আছে সেই বিষয়গুলি একটু তোমরা দেখে নাও ছকের সাহায্যে। যেমন প্রথমে আমরা হস্র ই ধ্বনিটিকে নিয়ে আসি। তাহলে হস্র ই, এই হস্র ই ধ্বনিটি কি অবস্থায় আছে একটু দেখে নাও। তাহলে হস্র ই হচ্ছে উচ্চ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, প্রসৃত স্বরধ্বনি, সংবৃত্ত স্বরধ্বনি এবং তালব্য। তো হস্র ই দিয়ে যে শব্দগুলি তৈরি করা হয় বাংলা ভাষায়, যেমন ইলিশ, রীতিনীতি ইত্যাদি। এরপর আছে হস্র উ। তো হস্র উকে আমরা কি বলবো? উচ্চ স্বরধ্বনি। তারপর হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, তারপর হচ্ছে বর্তুল, সংবৃত এবং কণ্ঠ। হস্র উ দিয়ে যে শব্দগুলি তৈরি হচ্ছে সেগুলি কি? যেমন ধরো রুদ্ধ, আলু, ভীমরুল ইত্যাদি, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি এ স্বরধ্বনি। তাহলে এই স্বরধ্বনিটি কি না? এই স্বরধ্বনি হচ্ছে উচ্চ মধ্য, সম্মুখ স্বর একে বলা হচ্ছে, প্রসৃত বলা হচ্ছে অর্থাৎ প্রসারিত, অর্ধ সংবৃত এবং তালব্য। এই যে এ স্বরধ্বনি, এ স্বরধ্বনির সাহায্যে যে শব্দগুলি আমরা তৈরি করি, যেমন এদিকে, তারপরে কে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছে আমরা ও। তাহলে ও স্বরধ্বনিটি কি? ও স্বরধ্বনি হচ্ছে উচ্চ মধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধ সংবৃত্ত এবং কণ্ঠ শব্দ তৈরি করছি, যেমন অতি,
তরু, মন, চোখ ইত্যাদি। এরপর আমরা চলে যাচ্ছি অয়ে জফলা আকার এটা কিন্তু বর্ণের মধ্যে আমরা পাই না, কিন্তু মৌলিক স্বরধ্বনি আলোচনা প্রসঙ্গে এই স্বরধ্বনির ভূমিকা রয়েছে এবং এটা আমরা উচ্চারণের সময় কিন্তু এর যে গুরুত্ব সেটা বুঝতে পারি এবং উচ্চারণের সময় এই স্বরধ্বনির অস্তিত্ব আমরা পাই। তাহলে হচ্ছে কি নিম্ন মধ্য স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, প্রসারিত স্বরধ্বনি, অর্ধ বিবৃত স্বরধ্বনি আর হচ্ছে তালব্য। তো স্বরধ্বনি দিয়ে দু একটা শব্দ আমরা যেমন তৈরি করতে পারি, যেমন এক, এখন, কেন ইত্যাদি। এবারে চলে আসছে আমরা অস্বরধ্বনি। কি? হচ্ছে নিম্ন মধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্থ বিবৃত এবং তালব্য। তাহলে দিয়ে যেমন অনেক, অল্প, কমল ইত্যাদি। এরপর আমরা পাচ্ছি স্বরধ্বনিকে। তাহলে স্বরধ্বনি কি? হচ্ছে নিম্ন স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি এবং বিবৃত স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি দিয়ে শব্দ তৈরি করলে আমরা কি পাবো? আম, নাম, কেনা ইত্যাদি, শেষে পাচ্ছি। যাই হোক, তাহলে এখানে যে মূলত বাংলা ভাষায় 7টি স্বরধ্বনির কথা বলা হলো, তাদের উচ্চারণ স্থান, তাদের বিশেষ বিশেষ বৈচিত্র্য, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য যাই হোক আমরা পেয়ে গেলাম। এখানে যে মৌলিক স্বরধ্বনি সম্পর্কে আমরা বললাম, যে 7টি স্বরধ্বনির কথা বলা হয়েছে সেগুলিকে মৌলিক স্বরধ্বনি পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে একটু বাড়তি সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব। কেন করব? তার কারণ এখানে দেখো আমরা উচ্চ, মধ্য, নিম্ন, সংবৃত, বিবৃত, অর্ধ সংবৃত, প্রসারিত ইত্যাদি যে শব্দগুলি পেলাম, তাহলে কোন স্বরধ্বনিকে কি বলা হচ্ছে, কে কোথায় অবস্থান করছে, এই বিষয়টি সংক্ষেপে একটু আলোচনা করা যাক, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে প্রথমে পেলাম যে সম্মুখ স্বরধ্বনি। তাহলে সম্মুখ স্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে অর্থাৎ ওষ্ঠের দিকে, ঠোঁটের দিকে এগিয়ে আসে এবং সেইভাবে ধ্বনিটি উচ্চারিত হয়, তাকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। তাহলে সম্মুখ স্বরধ্বনি কোনগুলি? হস্র ই, এ আর এ। তাহলে পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে না এসে পিছন দিকে অর্থাৎ গলার দিকে গুটিয়ে যায় এবং সেইভাবে স্বরধ্বনিটি উচ্চারণ করে, তাকে আমরা বলছি পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলি? পশ্চাৎ স্বরধ্বনি ছক দেখলেই তোমরা চিত্র দেখলেই বুঝতে পারবে। পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে ও আর উ, এই 3টি স্বরধ্বনি। ঠিক আছে, এরপর হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে কেন্দ্রীয় স্বরধ্বনি কাকে বলে? না, সম্মুখ স্বর এবং পশ্চাৎ স্বর যেভাবে আমরা উচ্চারণ করছি, তাহলে জিহ্বাকে সেই অবস্থানে না নিয়ে গিয়ে যদি আমরা মাঝামাঝি রেখে কোনো স্বরধ্বনি উচ্চারণ করি, তখন তাকে আমরা বলছি কেন্দ্রীয় স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি? না, কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে একটি এখানে ছকে দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা পাচ্ছি যে উচ্চ স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা কী হয়, স্বরধ্বনির এলাকার মধ্যে একেবারে সর্বোচ্চ অবস্থানে থাকে এবং সেইভাবে স্বরধ্বনি উচ্চারণ করে, তখন তাকে আমরা বলছি উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কোনগুলি? হস্র ই আর হস্র উ। তাহলে নিম্ন স্বরধ্বনি কাকে বলে? যখন আমরা জিহ্বাকে একেবারে নিচে নামিয়ে এনে কোনো স্বরধ্বনি উচ্চারণ করি, তখন তাকে বলা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। এখানে নিম্ন স্বরধ্বনি একটি আছে, সেটি হচ্ছে আ। এরপর হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি কাকে বলে? উচ্চ স্বরধ্বনির উচ্চারণ স্থান থেকে নিচে মুখের ভিতরে যে শূন্যস্থান থাকে, তার সর্বোচ্চ বিন্দু থেকে তার প্রায় 1/3 ছেড়ে জিভকে নিচে নামিয়ে এনে যদি আমরা কোনো স্বরধ্বনি উচ্চারণ করি, তখন তাকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি বা মধ্যচ্চ স্বরধ্বনি। তাহলে উচ্চ মধ্য স্বরধ্বনি কোনগুলি? উচ্চ মধ্য স্বরধ্বনি হচ্ছে এ এবং ও। এরপর হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি বা মধ্য নিম্ন স্বরধ্বনি কাকে বলে, এই বিষয়টি আমাদের জানতে হবে। তাহলে উচ্চ স্বরধ্বনির উচ্চারণ স্থান থেকে নিচে মুখের ভিতরে যে শূন্যস্থান থাকে, তার মধ্যে নিচে থেকে নিচ দিক থেকে তার 1/3 ছেড়ে আমরা জিহ্বাকে উপরে তুলে ধরে যদি কোনো স্বরধ্বনি উচ্চারণ করি, তখন তাকে বলা হচ্ছে নিম্ন মধ্য বা মধ্য নিম্ন স্বরধ্বনি। যেমন এ আর এই দুটি ধ্বনি হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। ঠিক আছে, এরপরে আরেকটা শব্দ আমরা পেয়েছি কি? সংবৃত স্বরধ্বনি। তাহলে সংবৃত স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা স্বরধ্বনির এলাকার মধ্যে সর্বোচ্চ অবস্থানে থাকে এবং জিভ ও নিচের চোয়াল যতদূর সম্ভব মুখের ছাদের দিকে এগিয়ে থাকায় মুখের ভিতরে শূন্যস্থান থাকে না, অর্থাৎ মুখের ভিতরে শূন্যস্থান প্রায় ভরে থাকে। মুখের ভিতরের শূন্যস্থান প্রায় ভরে থাকে, এই অবস্থায় যে স্বরধ্বনি উচ্চারণ করছে তাকে আমরা বলছি সংবৃত স্বরধ্বনি। সংবৃত স্বরধ্বনি কোনগুলি? সংবৃত স্বরধ্বনি হচ্ছে হস্র ই আর হস্র উ।
এরপর হচ্ছে বিবৃত স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনি কাকে বলে? জিভকে একেবারে নিচে নামিয়ে স্বাভাবিকতা বজায় রেখে নিচের চোয়ালকে মুখের ছাদ থেকে যতদূর সম্ভব দূরে সরিয়ে মুখের ভিতরে শূন্যস্থান একদম ফাঁকা থাকে, ফাঁকা হয়ে যায় জায়গাটা। এই অবস্থায় যে স্বরধ্বনি উচ্চারণ করা হয় তাকে বলা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনি কোনটি? আ। বিবৃত স্বরধ্বনি হলো আ। ঠিক আছে। এরপর হচ্ছে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। ঠিক আছে, অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি বিষয়টি কি? সংবৃত স্বরধ্বনির অবস্থান থেকে বিবৃত স্বরধ্বনির অবস্থান পর্যন্ত যে শূন্যস্থান জিভ ও নিচের চোয়ালের দ্বারা যদি তার 2/3 ভরে থাকে তবে সেই অবস্থায় উচ্চারিত স্বরধ্বনিকে বলা হচ্ছে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি কোনগুলি? অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি হচ্ছে এ এবং ও। এবার হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি। অর্ধ বিবৃত স্বরধ্বনি কাকে বলে? সংবৃত স্বরধ্বনির অবস্থান থেকে বিবৃত স্বরধ্বনির অবস্থান পর্যন্ত যে শূন্যস্থান নিচে থেকে তার মাত্র 1/3 যদি জিভ এবং নিচের চোয়ালের দ্বারা ভরে থাকে, তার উপর থেকে 2/3 যদি ফাঁকা থাকে, তবে সেই অবস্থায় যে স্বরধ্বনি উচ্চারণ করা হয় তাকে বলা হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি। অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনগুলি? অর্ধ বিবৃত স্বরধ্বনি হচ্ছে এ এবং অ। ঠিক আছে। প্রসৃত অর্থাৎ প্রসারিত স্বরধ্বনি। তো প্রসারিত স্বরধ্বনি কাকে বলে? প্রসৃত স্বরধ্বনি কাকে বলে? না দেখো, আমরা ঠোঁটটাকে অর্থাৎ ওষ্ঠকে দুদিকে যদি টেনে নিয়ে অর্থাৎ কানের দিকে যদি আমরা নিয়ে যাই এবং সেইভাবে কোনো স্বরধ্বনি উচ্চারণ করি তখন তাকে বলা হচ্ছে প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি। তো প্রসারিত স্বরধ্বনি কোনগুলি? হস্র ই, এ এবং এ। দেখো ঠোঁট কিন্তু কানের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব যে কুঞ্চিত স্বরধ্বনি কাকে বলে, অর্থাৎ প্রসারিতের উল্টোটা হবে কুঞ্চিত। এই কুঞ্চিত স্বরধ্বনিকেই কিন্তু বলা হচ্ছে বর্তুল। যেটা কুঞ্চিত বলা হচ্ছে সেটা তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে বর্তুল স্বরধ্বনি হিসাবে। তো দেখো, এই ঠোঁটকে কানের দুদিকে না নিয়ে গিয়ে আমরা যদি ফু দেওয়ার মতো ঠোঁটটিকে গোল আকার ধারণ করে কোনো স্বরধ্বনি উচ্চারণ করি তখন তাকে বলা হচ্ছে বর্তুল বা কুঞ্চিত স্বরধ্বনি। তাহলে কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি কোনগুলি? অ, ও আর উ। অ, ও, উ। দেখো ফু দেওয়ার মতো কিন্তু ঠোঁট গোল আকার ধারণ করছে। ঠিক আছে, আশা করছি বিষয়টি তোমাদের পরিষ্কার হয়েছে। এরপর তোমাদের পাঠ্য বইয়ে ব্যঞ্জনধ্বনি সম্পর্কে যে চিত্র দেওয়া হয়েছে অর্থাৎ যে তালিকা বা ছক তৈরি করা হয়েছে সেই ছকটি আমরা এখানে তুলে ধরছি। সেখানে দেখো বিষয়টি ভালোভাবে উল্লেখ করা হয়েছে। তো এখানে দেখো উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলিকে যেভাবে তোমার চিত্রের মধ্যে উপস্থাপিত করা হয়েছে বা যে ছকের মধ্যে সাজানো হয়েছে এবং সেভাবে বর্ণনা করা হয়েছে, উল্টো দিকে উচ্চারণের যে প্রকার সেই উচ্চারণ প্রকার অনুযায়ী কিন্তু দুদিকে বিষয়টিকে রেখে সেভাবে কিন্তু আলোচনা করা হয়েছে। আমরা সেই চিত্রটি এখানে তুলে ধরলাম এবং বিষয়টি ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে উচ্চারণ স্থান অনুযায়ী বলা হয়েছে ওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য এবং হচ্ছে কণ্ঠ বা কণ্ঠনালীয়। তো এই যে ছকটি দেওয়া আছে এখানে, এই ছকটি তোমাদের মনে রাখতে যদি অসুবিধা হয় তাহলে তোমার সুবিধা মতো তুমি প্রথমে কণ্ঠ নিয়ে আসতে পারো, তারপর তালব্য নিয়ে আসতে পারো, অর্থাৎ তোমার সুবিধা মতো কিন্তু বিষয়টি সাজাতে পারো। এবং উল্টো দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে সেই ছকের কিন্তু এদিক ওদিক না হয়ে যায়, অর্থাৎ উচ্চারণ যে প্রকার সেই উচ্চারণ প্রকারের মধ্যে তোমার যে যেমন দেওয়া আছে অঘোষ অল্প প্রাণ, অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্প প্রাণ, ঘোষ মহাপ্রাণ। এছাড়া আছে উষ্মধ্বনি, নাসিক্য ধ্বনি, তারপরে তোমার আছে কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি, তাড়িত মহাপ্রাণ এবং পার্শ্বিক ধ্বনি। এখানে যেমন উচ্চারণ স্থান অনুযায়ী অষ্টধ্বনি, তাহলে অষ্ট ছকে আমরা পাচ্ছি প ধ্বনিকে। ঠিক আছে, তার নিচে দেখো আমরা পাচ্ছি ফ, তাহলে প ফ, তারপর পাচ্ছি ব, প ফ ব ভ ম, পেয়ে গেলাম। তাহলে পরপর এবার বাঁ দিকে দেখো উচ্চারণের প্রকার অনুযায়ী বিষয়টি কিভাবে বলা হচ্ছে না, প ধ্বনিটি হচ্ছে অষ্টধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী, আবার উচ্চারণ প্রকার অনুযায়ী হচ্ছে অঘোষ অল্প প্রাণ। ঠিক আছে, সেরকম তোমার ফ ধ্বনিটা হচ্ছে কি অষ্টধ্বনি, কিন্তু উচ্চারণ প্রকার অনুযায়ী হচ্ছে অঘোষ মহাপ্রাণ। ঠিক আছে, তারপর হচ্ছে ব, এ ব হচ্ছে তোমার অষ্টধ্বনি কিন্তু উচ্চারণ প্রকার অনুযায়ী হচ্ছে ঘোষ অল্প প্রাণ ধ্বনি। সেরকম ভ ধ্বনিটি হচ্ছে অষ্টধ্বনি কিন্তু উচ্চারণ প্রকার অনুযায়ী হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি।
ঠিক আছে। এছাড়া ম, এই ম ধ্বনিটিকে আমরা নাসিক্য বর্ণের মধ্যে ফেলি বা নাসিক্য ধ্বনির পর্যায়ে নিয়ে আসি। তাহলে এখানে ওষ্ঠ হিসেবে পাচ্ছি, আর উচ্চারণ প্রকার অনুযায়ী হচ্ছে নাসিক্য ধ্বনি। তো এই ছকটি ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এই ছকটি আমি বলে দিলাম। তোমরা এরপর ত, থ, দ, ধ যেমন আছে, ক, খ, গ, ঘ, ঙ ইত্যাদি। অর্থাৎ এখানে যে ব্যঞ্জনগুলি তোমরা পাচ্ছ, সেই ব্যঞ্জনগুলি কে কোথায় কিভাবে অবস্থান করছে সেই চিত্রটি একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে। এরপর আমরা আবার পরবর্তী প্রসঙ্গে চলে যাচ্ছি। যাই হোক, প্রশ্নের আকারে দু একটা বিষয় বা পয়েন্ট করে বিষয়গুলো এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কটি? বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে মোট 30টি। ঠিক আছে। এখানে দেখো তোমাদের বইয়ে উল্লেখ করা হয়েছে যেমন দন্তস্ব এবং ঢয় শূন্য অর, এই যে দুটো ধ্বনি আমরা পাচ্ছি, ব্যঞ্জন ধ্বনি পাচ্ছি। তো ভাষাবিজ্ঞানে বলা হচ্ছে যে এদের অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে। কারণ বাংলা শব্দে দন্তস্ব শুধুমাত্র যুক্ত ধ্বনিতে উচ্চারিত হয়। এই দন্তস্ব ধ্বনিটি কেবলমাত্র যুক্ত ধ্বনিতে উচ্চারিত হয়, অন্য কোথাও একে পাওয়া যায় না। তবে একক ব্যঞ্জন হিসেবে বিদেশি শব্দে এর উচ্চারণ থাকলেও, বিদেশি শব্দে যেমন হচ্ছে একটা শব্দ দেওয়া আছে তোমাদের সিনেমা, তাহলে এখানে আমরা পাচ্ছি, কিন্তু বাংলা শব্দে কিন্তু নেই। খুব পরিশীলিত উচ্চারণ ছাড়া ঢয় শূন্য অর এবং ডয় শূন্য অর, এই দুটো ব্যঞ্জন ধ্বনি, এদের উচ্চারণের কিন্তু কোনো তফাৎ হয় না। খুব পরিশীলিত উচ্চারণ, অর্থাৎ যারা খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন সেখানে কিন্তু বিষয়টি আমরা ধরতে পারি, তাছাড়া অত সহজে ধরা যায় না। দুটোই ডয় শূন্য অর হয়ে যায় উচ্চারণে। আবার ধরো অনেকের উচ্চারণে র, ডয় শূন্য অর এবং ঢয় শূন্য অর, এই তিনটি ধ্বনির উচ্চারণ কিন্তু একরকম শোনায়, অর্থাৎ একই হয়ে যায়। ঠিক আছে। যাই হোক, বিষয়টি বোঝা গেল। এরপরে দেখো তোমাদের অর্ধ স্বরধ্বনি সম্পর্কে বা অর্ধ স্বর সম্পর্কে একটা আলোচনা করা হয়েছে। বাংলা ভাষার উচ্চারণে 4টি অর্ধ স্বরধ্বনি আছে। ঠিক আছে। এই অর্ধ স্বরধ্বনিগুলির জন্য বাংলায় কোনো বর্ণ কিন্তু নির্দিষ্ট নেই। অর্ধ স্বরধ্বনির জন্য আলাদা করে বর্ণ নির্দিষ্ট করা নেই। যেমন ধরো আমরা উচ্চারণ করছি, যেমন বলছি খই, বউ, আয়, যাও। এই 4টি শব্দ যে যে অসম্পূর্ণ স্বরধ্বনির উচ্চারণে শেষ হয়, সেই 4টি হচ্ছে অর্ধস্বর। ঠিক, কিন্তু বাংলা ভাষায় অর্ধস্বর নিয়েও বিতর্ক আছে। এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধ্বনিমূল এবং সহধ্বনি। ধ্বনিমূল এবং সহধ্বনি বিষয়টি কি আমাদের জানা দরকার। বিষয়টি আমরা আলোচনা শুরু করছি। 1 নম্বর আমরা বলতে পারি ধ্বনিতত্ত্বের 2টি গুরুত্বপূর্ণ ধারণা কি কি। তো ধ্বনিতত্ত্বের 2টি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে ধ্বনিমূল এবং সহধ্বনি। নম্বর 2, ধ্বনিতত্ত্বের রীতি মান্য করে ধ্বনিমূলকে কিভাবে চিহ্নিত করা হয়। ধ্বনিতত্ত্বের রীতি অনুযায়ী ধ্বনিমূলকে আমরা কিভাবে চিহ্নিত করব। দেখো, ধ্বনিতত্ত্বের রীতি মান্য করে ধ্বনিমূলকে 2টি বাঁকা দাগের মধ্যে চিহ্নিত করা হয়, অর্থাৎ যেভাবে আমরা অবলিক চিহ্ন দিই সেভাবে আর কি। ঠিক আছে। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, ক, 2টি বাঁকা দাগ দিয়ে দেওয়া হলো। ঠিক আছে। 3, ধ্বনিতত্ত্বের রীতি মান্য করে সহধ্বনি ও ধ্বনিকে কিভাবে চিহ্নিত করা হয়। ধ্বনিতত্ত্বের রীতি মান্য করে সহধ্বনি ও ধ্বনিকে তৃতীয় বন্ধনীর মধ্যে চিহ্নিত করা হয়। তৃতীয় বন্ধনীর সাহায্যে এটাকে চিহ্নিত করা হয়, এটা আমাদের বুঝে নিতে হবে। 4, বাংলা ভাষায় লয়ের উচ্চারণ ভেদ ধ্বনিতত্ত্বের ভাষায় কিভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ এখানে তোমাদের পাঠ্য বইয়ে ল সম্পর্কে আলোচনা করা হয়েছে ধ্বনিতত্ত্বে। তো আমিও সেইভাবেই কিন্তু ল ধ্বনিটিকে নিয়ে এলাম এবং ল ধ্বনিটিকে একটু বিচার বিশ্লেষণ করা যাক যে তার অবস্থানটা কি, বা সে কোন কোন জায়গায় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ভাষাবিজ্ঞানে তাকে কিভাবে বিশ্লেষণ করা হচ্ছে। দেখো, 2টো শব্দের সাহায্যে বিষয়টিকে বোঝানো হচ্ছে। তোমাদের বইয়ে যেভাবে বোঝানো হয়েছে মূলত বিষয়টি সেটাই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। যেমন ধরো লঙ্কা একটি শব্দ, আর একটি হচ্ছে উল্টো, এই 2টো শব্দ। তো এই 2টো শব্দের মধ্যে দেখো, ল উচ্চারণ করার সময় জিভার যে অগ্রভাগ অর্থাৎ সামনের দিকটা, সেটা উপরের তালুতে এক জায়গায় স্পর্শ করছে না। অর্থাৎ 2টো লঙ্কা শব্দে এবং উল্টো শব্দে দুটোতে কিন্তু আমরা ল উচ্চারণ করছি, কিন্তু সেই ল তো একই জায়গায় স্পর্শ করা উচিত ছিল, কিন্তু 2টো শব্দে যখন ল আমরা উচ্চারণ করছি একই জায়গায় কিন্তু স্পর্শ করছে না। তাহলে কোথায় করছে দেখো, তাহলে লঙ্কা শব্দের ল উচ্চারণ করার সময় জিভা উপরের পাটির সামনের যে দাঁত আছে সেই দাঁতের পিছনের মাড়ির পিছনে, যেটাকে আমরা দন্তমূল বলি, সেই দন্তমূলে কিন্তু ঠেকছে। আর উল্টো শব্দ যখন আমরা উচ্চারণ করছি, সেই উল্টো শব্দ
ল উচ্চারণ করার সময় জিভা আরও একটু পিছনে যেখানে আমরা ট উচ্চারণ করি, ঠিক আছে, ঠিক সেইখানে কিন্তু ল ধ্বনি উচ্চারিত হচ্ছে। তাহলে দেখো বাংলা ভাষায় ল এর দু রকম উচ্চারণ ভেদ আমরা পেয়ে যাচ্ছি। তো এই উচ্চারণ ভেদ শুধু বর্ণের লিখিত রূপের সাহায্যে দেখানো সম্ভব নয় বলে বিষয়টি চিহ্ন জুড়ে এখানে বোঝানো হয়েছে বা বোঝানো যেতে পারে। যেমন ধরো লঙ্কা একটি শব্দ, তো লঙ্কা শব্দে ল হচ্ছে কি দন্তমূলীয়, ল হচ্ছে দন্তমূলীয়, আর উল্টো শব্দে ল কি, তাহলে উল্টো শব্দে দেখো ল টয়ের স্থানে উচ্চারিত হচ্ছে, টয়ের স্থানে উচ্চারিত হচ্ছে বলে একে বলা হচ্ছে মূর্ধন্য ল। এই মূর্ধন্য ল উচ্চারণের সময় জিভা পিছিয়ে যায় বলে লয়ের বাঁ দিকে একটা তীর চিহ্ন দিয়ে বিষয়টিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আবার ধরো আলতো একটি শব্দ, এখানেও ল আছে, তো আলতো শব্দে ল উচ্চারিত হচ্ছে সামনের পাটির দাঁতের ঠিক পিছনে, যেখানে ত উচ্চারিত হয় ঠিক সেইখানে। তাহলে লয়ের উচ্চারণে তৃতীয় বৈচিত্র্য পাওয়া যাচ্ছে। দুটো বৈচিত্র্য পেয়েছিলাম, এখানে আবার 3 নম্বর 3টে বৈচিত্র্য পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে একে বলা হোক দন্ত ল, আমরা বলছি না, ভাষাবিজ্ঞানীরা বলছেন দন্ত ল। এই দন্ত লয়ের উচ্চারণের সময় জিভা এগিয়ে যাচ্ছে, তাই ল এর ডান পাশে তীর চিহ্ন জুড়ে একটি চিহ্ন তৈরি করা হচ্ছে, ঠিক আছে। বাংলা ভাষায় এই যে ল ধ্বনি, এই যে ল ধ্বনির 3 রকমের উচ্চারণ ভেদ পাওয়া যাচ্ছে, তাকে একটি চিত্রের সাহায্যে এখানে দেখানো হলো, ঠিক আছে। দেখো বাঁ দিকে যেমন আমরা রেখেছি ল, তাহলে বাঁ দিকে ল, তারপরে ডান দিকে যেভাবে এতক্ষণ ধরে বলা হলো বিষয়টি, বাঁ দিকে তীর চিহ্ন, ডান দিকে তীর চিহ্ন ইত্যাদি ইত্যাদি। তাহলে একটি ল পাচ্ছি, তার বাম দিকে আছে তীর চিহ্ন, তারপর আরেকটি ল পেলাম, তার ডান দিকে আছে তীর চিহ্ন, এবং তৃতীয় বন্ধনীর মধ্যে একটা পেলাম ল। তাহলে বাঁ দিকে যে ল ধ্বনিটি আছে, এই লকে আমরা বলছি ধ্বনি মূল, ঠিক আছে। আর ডান দিকে আমরা পাচ্ছি এই যে 3 ধরনের ল, এগুলিকে বলা হচ্ছে সহধ্বনি। বোঝা গেল বিষয়টি। এরপর আমরা চলে যাচ্ছি যে প্রতিবেশ নির্ভর বলতে কি বোঝায়। উচ্চারণ প্রবাহে আগের বা পরের কোনো ধ্বনির প্রভাবে কোনো ধ্বনি মূলের একটি নির্দিষ্ট সহধ্বনির উচ্চারণ হওয়াকে বলে প্রতিবেশ নির্ভর। কি বলা হচ্ছে যে উচ্চারণ প্রবাহে আগের বা পরের কোনো ধ্বনির প্রভাবে, কোনো একটা ধ্বনি আছে তার প্রভাবে কোনো ধ্বনি মূলের একটি নির্দিষ্ট সহধ্বনির উচ্চারণ হওয়াকে বলা হয় প্রতিবেশ নির্ভর। তাহলে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝানো যেতে পারে। যেমন ধরো আমরা বললাম যে লঙ্কা, এই যে লঙ্কা শব্দটির আমরা ল যে ধ্বনি পাচ্ছি সেটা হচ্ছে দন্তমূলীয়। আবার উল্টো শব্দে যে ল ধ্বনিটি পেলাম সেটা হচ্ছে যে এই লটি হচ্ছে মূর্ধন্য ধ্বনি ট এর স্থানে উচ্চারিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে উচ্চারিত হচ্ছে বলে একে আমরা বলছি মূর্ধন্য ল। তাহলে ঠিক পরেই মূর্ধন্য ধ্বনি আছে বলেই তার প্রভাবে মূর্ধন্য ল সহধ্বনিটি উচ্চারণ হয়। আবার ঠিক পরেই দন্তধ্বনি থাকলে দন্ত ল উচ্চারিত হয়। ঠিক পরে যদি দন্তধ্বনি থাকে তাহলে কি হবে, দন্ত ল উচ্চারিত হবে। এছাড়া অন্য প্রতিবেশে দন্তমূলীয় যে ধ্বনি ল সেটি কিন্তু উচ্চারিত হয়, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে যে পরিপূরক অবস্থান বলতে কি বোঝায়। পরিপূরক অবস্থান একাধিক ধ্বনির মধ্যে যখন একটি অন্যটির অবস্থানে বা পরিবেশে বসতে না পারে তখন ধ্বনিগুলি পরিপূরক অবস্থানে বা প্রতিযোগী অবস্থানে রয়েছে এটা বলা হয়। এই বিষয়টিকে বলা হচ্ছে পরিপূরক অবস্থান। একাধিক ধ্বনির মধ্যে একটি ধ্বনি যখন অন্যটির অবস্থানে বা পরিবেশে বসতে পারে না, অর্থাৎ বসতে না পারে, তখন ধ্বনিগুলি পরিপূরক অবস্থানে রয়েছে এটা আমরা বলে থাকি, ঠিক আছে। অর্থাৎ নির্দিষ্ট প্রতিবেশে নির্দিষ্ট সহধ্বনিটি উচ্চারিত হয়, অন্য কোনোটি নয়। যেমন ধরো মূর্ধন্য ল দিয়ে আমরা পাচ্ছি আলতা, আবার দন্তন্য ল দিয়ে আমরা পেলাম উল্টো শব্দটি, বা এদের দুটোর কোনো একটি দিয়ে যখন
আমরা লঙ্কা শব্দটি উচ্চারণ করব তখন কিন্তু উচ্চারণ করা যাবেই না। সহধ্বনির এই অপরিবর্তনীয় প্রতিবেশে অবস্থানকে বলা হয় পরিপূরক অবস্থান। ঠিক আছে, বিষয়টি পরিষ্কার হলো। এরপর আমরা চলে যাচ্ছি যে বাংলা ধ্বনিমূলের তাহলে সংখ্যা কতগুলি বা কয়টি ধ্বনি আছে। ঠিক আছে, ধ্বনিমূলের দেখো 7টি স্বরধ্বনি এবং 28টি ব্যঞ্জনধ্বনির কথা এখানে বলা হচ্ছে। তাহলে 7টি স্বরধ্বনি এবং 28টি ব্যঞ্জনধ্বনি প্রতিটি বাংলার ধ্বনি মূল, প্রতিটিরই সহধ্বনি বা উচ্চারণ ভেদ সম্ভব। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। তো ধ্বনি মূল এবং এই যে সহধ্বনির কথা বলা হচ্ছে, ধ্বনি মূল এবং সহধ্বনির সম্পর্ককে কয়টি ভাগে ভাগ করা হয় সেই বিষয়টি এরপর আমরা আলোচনা করব। ধ্বনিমূল ও সহধ্বনির এই যে সম্পর্ক, এই সম্পর্ককে 3টি ভাগে ভাগ করা যায়। এগুলি কি কি? ক, প্রতিটি ধ্বনিমূল একটি ধ্বনি পরিবার এবং সহধ্বনিগুলি হলো সেই পরিবারের সদস্য। প্রতিটি ধ্বনিমূল একটি হচ্ছে ধ্বনি পরিবার এবং যে সহধ্বনিগুলি আছে সেই সহধ্বনিগুলি হচ্ছে সেই ধ্বনি পরিবারের সদস্য। কোনো পরিবারের সদস্য সংখ্যা কম বেশি দুইই হতে পারে। যেমন ধরো এই যে ল পরিবার, তাহলে ল পরিবারের সদস্য সংখ্যা এখানে আমরা পাচ্ছি মোট 3। ঠিক আছে, একই পরিবারের সদস্যরা 2টি শর্ত পূরণ করে থাকে। কি কি শর্তগুলি? তাদের মধ্যে উচ্চারণগত মিল থাকবে, তাদের মধ্যে উচ্চারণগত মিল থাকবে। যেমন কি? যেমন ধরো ল পরিবারের 3 সদস্যের মধ্যে উচ্চারণগত সামান্য পার্থক্য থাকলেও মিলের ভাগটাই কিন্তু বেশি। 2, সদস্যরা পরস্পরের সঙ্গে পরিপূরক অবস্থানে থাকবে। ওই যে পরিবারের সদস্যরা যাদের কথা বলা হচ্ছে তারা কিন্তু পরিপূরক অবস্থানে থাকবে, অর্থাৎ এরা একজনের বদলে অন্য জন কিন্তু উচ্চারিত হবে না। এই 2 শর্ত পূরণ করতে পারলেই তবেই একাধিক ধ্বনি গণ্য হতে পারবে পরিবারের সদস্য হিসেবে। এরপর আমরা চলে যাচ্ছি পয়েন্ট 2 মানে খ, ধ্বনিমূল একটি কল্পনা যার বাস্তব উপলব্ধি হচ্ছে সহধ্বনি। ধ্বনিমূল যদি কল্পনা হয় তাহলে তার বাস্তব রূপটা পাচ্ছি কাকে? আমরা সহধ্বনিকে। অর্থাৎ একাধিক সহধ্বনির বাস্তব উচ্চারণের আড়ালে একটি করে কাল্পনিক ধ্বনিমূল আছে। যেমন ধরো লয়ের অস্তিত্ব কাল্পনিক বা মানসিক। ঠিক আছে, তো লয়ের 3টি সহধ্বনি হলো ভাষার বাস্তব, যেগুলি আসলে উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট আমরা এখানে গ হিসাবে পয়েন্টটি উল্লেখ করছি। 3 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে ধ্বনিমূল ভাষার অর্থের তফাৎ করতে সমর্থ, কিন্তু সহধ্বনি অর্থের তফাৎ করতে পারে না। যেমন ধরো 2টো শব্দ আমরা এখানে নিচ্ছি, একটি শব্দ হচ্ছে জাল আর একটি শব্দ হচ্ছে জাম। বর্গীয় আকার ল আর বর্গীয় আকার ম, জাম। তো এই যে 2টি শব্দের মধ্যে ল ধ্বনিমূলের পরিবর্তে ম উচ্চারণ করলে আমরা জাম শব্দটি পাই, যার অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, কিন্তু যদি এই জাল শব্দটি চেষ্টা করে দন্তন্য ল দিয়ে উচ্চারণ করি তাহলে কানে শুনতে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু তার অর্থ বদলাবে না। অর্থাৎ ভাষায় ধ্বনিমূল ও সহধ্বনি আলাদা ধরনের দায়িত্ব পালন করে। ঠিক আছে, তাহলে ধ্বনিমূল কথার অর্থ পরিবর্তন করে আর সহধ্বনি পদের উচ্চারণ ঠিক রাখে। ঠিক আছে, তাহলে এরপর আমরা বলতে পারি যে ধ্বনিতত্ত্বের অন্যতম দায়িত্ব কি? ধ্বনিতত্ত্বের অন্যতম দায়িত্ব হলো ভাষায় উচ্চারিত বিভিন্ন ধ্বনির মধ্যে ধ্বনিমূল ও সহধ্বনি শনাক্ত করা। অর্থাৎ কোন ধ্বনিটি কোন ধ্বনিমূল পরিবারের সহধ্বনি তা শনাক্ত করা। এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ধ্বনিমূল পরিবারের সহধ্বনি শনাক্ত করার পদ্ধতি কয়টি এবং কি কি পদ্ধতিগুলি উল্লেখ করো। ঠিক আছে, দেখো ধ্বনিমূল পরিবারে সহধ্বনি শনাক্ত করার যে পদ্ধতিগুলি আছে তার মধ্যে আমাদের আলোচ্য যে পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে 3টি। এই 3টি পদ্ধতি হলো ন্যূনতম শব্দ জোড়, পরিপূরক অবস্থান ও মুক্ত বৈচিত্র্য। এই যে 3টি পদ্ধতি আমরা পেলাম, এরপর আমরা সেগুলি আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা শুরু করছি যে ন্যূনতম শব্দ জোড়। দেখো, যখন 2টি শব্দ যথাসাধ্য
যখন দুটি শব্দ যথাসাধ্য ছোট শব্দ হয় এবং তাদের মধ্যে সব দিক থেকে মিল থাকে, শুধু প্রত্যেক শব্দের একটি করে ধ্বনির ক্ষেত্রে তাদের মধ্যে পার্থক্য থাকে এবং শব্দ দুটির অর্থ পৃথক হয়, তখন সেই শব্দ দুটিকে ন্যূনতম শব্দজোড় বা স্বল্প প্রভেদক শব্দ যুগ্ম বলা হয়। ঠিক আছে, তাহলে উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন দেখো, দুটো শব্দ আমরা এখানে নিচ্ছি, একটি হচ্ছে কাল আর একটি হচ্ছে খাল। ক যুক্ত আ যুক্ত ল সমান কাল, আর খ যুক্ত আ যুক্ত ল সমান হচ্ছে খাল। তাহলে এখানে দেখো পার্থক্যটা কোথায়? দুটি শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে একটি শব্দের মধ্যে আমরা পাচ্ছি ক, আরেকটি শব্দের মধ্যে আমরা পাচ্ছি খ। তাহলে সাদৃশ্য কোথায় এই দুটি শব্দের মধ্যে? সাদৃশ্য দেখো, এখানে আমরা ক এবং খ বাদ দিয়ে পরে যে আমরা বর্ণ বিশ্লেষণ করার জন্য যে ধ্বনিগুলি পাচ্ছি সেটা হচ্ছে আ যুক্ত ল এবং আ যুক্ত ল। ঠিক আছে, এটি হচ্ছে সাদৃশ্য। তাহলে এই যে ন্যূনতম শব্দজোড়ের পৃথক ধ্বনি দুটিকে ভাষায় দুটি পৃথক ধ্বনিমূল বলে শনাক্ত করা হয়। অর্থাৎ ন্যূনতম শব্দজোড়ে উচ্চারিত দুটি ধ্বনি ভাষার দুটি পৃথক ধ্বনি মূল। আরও কিছু উদাহরণ দেওয়া হলো, সেই উদাহরণগুলি দেখলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে, তোমাদের বইয়েও কিন্তু সেই উদাহরণগুলি দেওয়া আছে। যেমন আমরা পাচ্ছি তালা আর থালা। তো তালা এবং থালাতে আমরা কি পাচ্ছি? একটি ত আর একটি হচ্ছে থ। সেরকম দেখো আছে নরম এবং গরম। তো নরম গরম একটা পাচ্ছি দন্তন্য আর একটা পাচ্ছি গ। সেরকম দশক আর দমক, এখানে আমরা কি পাচ্ছি? একটা তালব্যস্য আর একটি ম। তারপরে চলে এসে দরগা আর দরজা, ঝুল এবং ঝোল, তিল এবং তেল, ভালো তার সঙ্গে কালো, দাম তার সঙ্গে হচ্ছে দান। ঠিক আছে, তো এগুলি সবগুলি কিন্তু ধ্বনি মূল। এরপর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি যে পার্থক্যমূলক অবস্থান বলতে কি বোঝায়? পার্থক্যমূলক অবস্থান বিষয়টি কি? দেখো, ন্যূনতম শব্দজোড়ে পৃথক ধ্বনিগুলির অবস্থান কি? অর্থাৎ একটি জায়গায় অন্যটি উচ্চারিত হয়ে অর্থ বা মানে যদি বদলে দেয়, সে অর্থ বা মানে বদলে দেয় বলে এই রকম অবস্থানকে পার্থক্যমূলক অবস্থান বলা হয়। এরপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি যে পরিপূরক অবস্থান। এই পরিপূরক অবস্থান বিষয়টি কি? দেখো, উচ্চারণগতভাবে মিল আছে এমন যে ধ্বনিগুলি নিজেদের নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয়, অর্থাৎ একটির জায়গায় অন্যটি উচ্চারিত হয় না, পরিপূরক অবস্থানে থাকে, এই ধ্বনিগুলি কোনো একটি ধ্বনিমূলে সহধ্বনি হিসেবে শনাক্ত হয়। যেমন ধরো লঙ্কা, উল্টো এবং আলতা, এই তিনটি যে শব্দের কথা আমরা বলেছি, পূর্বে আলোচনা করা হয়েছে, সেই তিনটির এখানে আমরা পাচ্ছি ল ধ্বনিটি। বাংলা ভাষায় দন্তস্ব এবং তালব্যস্বর অবস্থান। বাংলা শব্দে দন্তস্ব সব সময়ে যুক্ত ব্যঞ্জনের প্রথম সদস্য হিসেবে প ফ, ত থ, ক খ, ম দন্তন্য, র ল এর সঙ্গে উচ্চারিত হয়। তাহলে দেখো দন্তস্ব কীভাবে যুক্ত, দন্তস্বর সঙ্গে যুক্ত করে আমরা শব্দগুলি বলছি। তাহলে দন্তস্ব প সমান স্পর্শ, তারপরে দন্তস্ব ফ স্ফটিক, দন্তস্ব ত স্তব, দন্তস্ব থ স্থান, দন্তস্ব ক স্কন্ধ, দন্তস্ব খ স্খলিত, দন্তস্ব ম স্মিত, দন্তস্ব দন্তন্য স্নাত, তালব্যস্যের শ্রী, তালব্যস্যের ল, শ্লীল। ঠিক আছে, এই প্রতিবেশগুলিতে তালব্যস্য কখনো উচ্চারিত হয় না এবং এই প্রতিবেশগুলি বাদ দিয়ে সর্বত্রই তালব্যস্য উচ্চারিত হয়, দন্তস্ব নয়। বোঝা গেল বিষয়টি? অর্থাৎ বাংলা শব্দের নিরিখে দন্তস্ব এবং তালব্যস্য ধ্বনি দুটি পরিপূরক অবস্থানে উচ্চারিত হয়। অতএব এই দুটি ধ্বনি একই ধ্বনি মূলের সহধ্বনি হিসেবে গণ্য হওয়া উচিত। কিন্তু বাংলা শব্দ ভাণ্ডারে অসংখ্য ইংরেজি শব্দ, যেগুলোকে আমরা ঋণ শব্দ হিসেবে নিয়েছি, সেগুলি যুক্ত ব্যঞ্জন ছাড়াও অন্যান্য প্রতিবেশও উচ্চারিত হয়। যেমন ধরো সিনেমা, সি ফিশ, সেকেন্ড, সানসেট, প্লাস, মাইনাস ইত্যাদি। তাহলে বোঝা গেল যে এ ধরনের শব্দ যেগুলি বাংলা ভাষার
অঙ্গ হয়ে গেছে সেগুলিকে ধরে বিচার করলে ধ্বনি মূল শনাক্তকরণের পদ্ধতি অনুসারে দন্তস্ব এবং তালব্যস্ব দুটি পৃথক ধ্বনিমূল বলেই গণ্য হবে। এই কারণে বাংলায় দন্তস্ব ধ্বনিমূলের অস্তিত্ব ঘিরে বিতর্ক রয়েছে। ঠিক আছে, এবার 3 নম্বর আমরা যে আলোচনার কথা বলেছি সেটা হচ্ছে মুক্ত বৈচিত্র্য। এই মুক্ত বৈচিত্র্য বিষয়টি কি আলোচনা করা যাক। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটি ধ্বনি পার্থক্যমূলক অবস্থানে রয়েছে। আপাত বিচারে ন্যূনতম শব্দজোড়ের মতো কিন্তু জোড়ের শব্দ দুটির মধ্যে অর্থের কোনো পার্থক্য নেই। যেমন ধরো গাঢ় শব্দটি, এই গাঢ় শব্দের উচ্চারণে কেউ বলেন গাঢ়, কেউ বলেন গাঢ়। উচ্চারণের এই যে তফাৎ, সেই তফাতের উপর প্রতিবেশের কোনো প্রভাব কিন্তু নেই। অভ্যাস বা সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণ করা যায়। এইরকম উচ্চারণ ভেদকে বলে ধ্বনির মুক্ত বৈচিত্র্য। এই মুক্ত বৈচিত্র্যের ধ্বনিগুলিকে বাংলায় সহধ্বনি হিসেবে গণ্য করা হয়। বাংলা ঢয়শূন্য অড়কে ঘিরে যে বিতর্ক তা হচ্ছে এটি কারো উচ্চারণে ধ্বনিমূল, আবার কারো উচ্চারণে ডয়শূন্য অড় সহধ্বনি। সেই জন্য এই ধ্বনিটিকে নিয়ে এত বিতর্ক। ঠিক আছে, এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্নটি হচ্ছে যে ধ্বনির স্বাতন্ত্র্যমূলক বৈশিষ্ট্য বলতে কি বোঝায়। আধুনিকতর ধ্বনিতত্ত্বের আলোচনায় ধ্বনিমূলকে একক চিহ্ন হিসেবে গণ্য না করে একাধিক বৈশিষ্ট্য বা লক্ষণের সমাহার হিসেবে দেখা যায়। অর্থাৎ যে যে বৈশিষ্ট্যগুলি একত্রিত করে তাদের জন্য একটি একক ধ্বনি চিহ্ন সাব্যস্ত করা হলো, সেই বৈশিষ্ট্যগুলিকে বিবেচনা করা হয়। তাহলে আরও সহজভাবে বলতে পারি, একটি অস্বচ্ছ ধ্বনি চিহ্নের বদলে তার অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন ধরো বাংলায় প ধ্বনি চিহ্নটি হচ্ছে কি ওষ্ঠ, পৃষ্ঠ, ওঘোষ, অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি। অতএব প হলো 5টি বৈশিষ্ট্যের সমাহার। কীরকম? এই প হচ্ছে ওষ্ঠতা, স্পৃষ্টতা, ঘোষহীনতা, অল্প প্রাণতা এবং হচ্ছে ব্যঞ্জনত্ব। ঠিক আছে, তাহলে পয়ের এই যে ওষ্ঠতার কথা বলা হচ্ছে, পয়ের ওষ্ঠতা বৈশিষ্ট্য বিষয়টা কি? ক, ট এবং ত ইত্যাদি ওষ্ঠ নয় এমন ধ্বনি থেকে প হচ্ছে আলাদা। ঠিক আছে, এই প ধ্বনির স্পৃষ্টতা ব্যাপারটা কি? স্পৃষ্টতা হচ্ছে প হচ্ছে অন্য ধ্বনি থেকে আলাদা। ঠিক আছে, আর পয়ের ঘোষহীনতা ব্যাপারটা কি? ঘোষতা সম্পন্ন প হলো আলাদা। এরপর চলে আসছে আমরা যে পয়ের অল্প প্রাণতা, এই বৈশিষ্ট্যটা কি? মহাপ্রাণ ভ ধ্বনি থেকে প ধ্বনি কিন্তু আলাদা। আর পয়ের ব্যঞ্জনত্ব বৈশিষ্ট্যটি কি? স্বরধ্বনি থেকে প আলাদা, কারণ প তো ব্যঞ্জন ধ্বনি, তাহলে সে স্বরধ্বনি থেকে আলাদা। অর্থাৎ প্রতিটি লক্ষণেই কোনো না কোনো স্বাতন্ত্র্য সূচক বৈশিষ্ট্য আরোপ করে এই যে পকে স্বতন্ত্র বা পৃথক করে তুলে ধরা হয়েছে। এই ধ্বনির স্বাতন্ত্র্য সূচক বৈশিষ্ট্য প্রসঙ্গে আমরা আলোচনা করছি, একই সঙ্গে বিষয়টি আলোচনা করতে হবে, কিন্তু আলাদাভাবে যদি প্রশ্ন আসে সেখান থেকেও কিন্তু এইভাবে প্রশ্নটা হয়তো বলল যে ধ্বনিমূলের বৈশিষ্ট্য অনুযায়ী মান বা ভ্যালু বিষয়টি কি? প, ফ, ব, ভ। প, ফ, ব, ভ এই 4টি ধ্বনিমূলের স্বাতন্ত্র্য সূচক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটি কিন্তু ধ্বনি স্বাতন্ত্র্যমূলক বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছে, কিন্তু আলাদাভাবে যদি প্রশ্ন আসে সেই সঙ্গে একটু পয়েন্ট করে এটা আলোচনা করা হলো। ঠিক আছে, প্রতিটি ধ্বনিমূলের বৈশিষ্ট্য অনুযায়ী 2 ধরনের মান বা ভ্যালু থাকে। এই 2 ধরনের মান বা ভ্যালুটি কি? একটি হচ্ছে যোগের চিহ্ন মানে প্লাস, আর একটি মাইনাস চিহ্ন অর্থাৎ বিযুক্ত চিহ্ন। যদি কোনো ধ্বনিতে বৈশিষ্ট্যটি উপস্থিত থাকে তবে তার মান কি হবে? যুক্ত, আর অনুপস্থিত থাকলে তার মান হবে বিযুক্ত অর্থাৎ মাইনাস। যেমন ধরো ঘোষ এবং অঘোষ ধ্বনি। ঘোষ এবং অঘোষ ধ্বনি বোঝাবার জন্য স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য হচ্ছে এইভাবে আমরা উল্লেখ করতে পারি যে প্রথমে বললাম ঘোষ, ঠিক আছে, প ধ্বনি হচ্ছে কি? অঘোষ, অতএব প হলো মাইনাস ঘোষ। আবার ব ধ্বনি হচ্ছে ঘোষ, অতএব প হলো ঘোষ। এইভাবে ভ হলো প্লাস ঘোষ প্লাস মহাপ্রাণ ইত্যাদি, আর ফ হলো মাইনাস ঘোষ প্লাস মহাপ্রাণ। ঠিক আছে, তোমাদের এখানে তালিকাটা দেওয়া আছে, সেই তালিকাটা দেখলেই কিন্তু বিষয়টি পরিষ্কার হবে। দেখো,
তাহলে নিচে এই যে প ফ ব ভ চারটি ধ্বনির কথা আমরা বলছি, এই চারটি ধ্বনিমূলের যে স্বাতন্ত্র সূচক বৈশিষ্ট্য সেটি কিন্তু এখানে তুলে ধরা হলো। তাহলে বিষয়টি ভালো করে বুঝে নাও। একদিকে দেখো আছে ব্যঞ্জন, তারপর আছে স্পৃষ্ট, ওষ্ঠ, ঘোষ, মহাপ্রাণ, আর এদিকে মূল চারটে ধ্বনিকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে প ফ ব ভ। তাহলে কার সঙ্গে মানটা বা ভ্যালুটা একটু দেখে নাও। যেমন হচ্ছে প ধ্বনি, তাহলে ব্যঞ্জন হিসেবে প এখানে যুক্ত চিহ্ন আছে, ফয়ের সঙ্গে আছে যুক্ত চিহ্ন, বয়ের সঙ্গে আছে যুক্ত চিহ্ন এবং ভয়ের সঙ্গে আছে যুক্ত চিহ্ন। এরপর দেখো যে প ধ্বনিটি আমরা স্পৃষ্ট হিসেবে যুক্ত, মান বা ভ্যালু অর্থাৎ বৈশিষ্ট্যটি আছে সেই জন্য যুক্ত, আবার ফ এখানে স্পৃষ্ট আছে সেই জন্য যুক্ত। দেখো প্রত্যেকটিতে প্লাস প্লাস করা আছে, ঠিক আছে। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি যে এই যে প ধ্বনিটি আমরা পেলাম এখানে ঘোষ হিসেবে কিভাবে পাচ্ছি। দেখো ঘোষ হিসেবে এখানে কিন্তু মাইনাস করা আছে, আর ফকেও কিন্তু মাইনাস করা হয়েছে, অর্থাৎ এখানে এই বৈশিষ্ট্যটি নেই। আর তারপরে দেখো যে ব এবং ভ দুটোতে কিন্তু প্লাস করা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, এই মহাপ্রাণ ধ্বনি হিসেবে প ধ্বনিটি এখানে কিন্তু মান বা ভ্যালু হচ্ছে মাইনাস, অর্থাৎ বৈশিষ্ট্যটি নেই। তারপরে কিন্তু ফকে আমরা পাচ্ছি যুক্ত চিহ্ন হিসেবে, ব হচ্ছে এখানে বিযুক্ত চিহ্ন হিসেবে অর্থাৎ মাইনাস চিহ্ন হিসেবে, এবং ভ হচ্ছে যুক্ত চিহ্ন হিসাবে, ঠিক আছে। এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি যে ধ্বনিমূল অবস্থান ও সমাবেশ, এই বিষয়টি কি। ধ্বনিমূল অবস্থান এবং সমাবেশ এই বিষয়টি আমাদের জানা দরকার। দেখো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে ধ্বনিমূলের অবস্থান ও সমাবেশ আলোচনা করা হয়, ঠিক আছে। তো ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝায় না, ধ্বনিমূলের অবস্থান বলতে বোঝায় একটি ধ্বনিমূল শব্দে কোন কোন অংশে ও কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হতে পারে তার খবর রাখা। আর ধ্বনিমূলের সমাবেশ বলতে বোঝায় একটি ধ্বনিমূল আর কোন কোন ধ্বনিমূলের সঙ্গে একত্রিত হয়ে যুক্তধ্বনি তৈরি করতে পারে তার খবর, ঠিক আছে। তাহলে এরপর আমরা বলতে পারি যে ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝায়। একটি শব্দের নানা অংশ থাকে, তার মধ্যে এই যে শব্দ শুরুর যে মুখ, সেই শব্দ শুরুর মুখকে বলা হয় আদ্য, আর শেষ অংশকে বলা হয় অন্ত। এই জন্য আমরা বলি না আদ্য অবস্থান, অন্ত অবস্থান, এবং বাকি যেটুকু রইল সেটা হচ্ছে মধ্য, ঠিক আছে। তাহলে দুটি স্বরধ্বনির মধ্যবর্তী অংশকে বলে স্বরমধ্যগত প্রতিবেশ। যখন দুটি স্বরধ্বনির মধ্যে যে মধ্যবর্তী অংশটি থাকে সেটিকে বলা হচ্ছে স্বরমধ্যগত প্রতিবেশ। এছাড়া শব্দের মধ্যে থাকে নির্দিষ্ট ধ্বনির প্রতিবেশ, অর্থাৎ আলোচ্য ধ্বনিমূলটির ঠিক পূর্ববর্তী বা ঠিক পরবর্তী ধ্বনিটি কি, অর্থাৎ আলোচ্য ধ্বনিমূলটি কোন কোন ধ্বনির পরে বা কোন কোন ধ্বনির আগে উচ্চারিত হতে পারে। ধ্বনিতত্ত্বে ধ্বনিমূল শনাক্তকরণের পাশাপাশি সেই ধ্বনিমূলটি কোন কোন অবস্থানে উচ্চারিত হয় সে খবরও কিন্তু দিতে হয়। যেমন ধরো বাংলা স্বরধ্বনি হস্র-ই, হস্র-উ, এ, ও এবং আ, এগুলি কি হয় শব্দের আদ্য, মধ্য, অন্ত সব অবস্থানে কিন্তু উচ্চারিত হতে পারে বা উচ্চারিত হয়, ঠিক আছে। কিন্তু এই যে এ ধ্বনিটি আমরা পেয়েছি, অ এ জফলা আকার এ এবং অ, শব্দের শেষে কখনোই উচ্চারিত হয় না। বিষয়টি বোঝা গেল। স্বরধ্বনির ক্ষেত্রে আমরা যে মৌলিক স্বরধ্বনি 7টি পেয়েছি তার মধ্যে একটু বিষয়টি দেখে নাও। আমরা এ ধ্বনিটি এবং অ ধ্বনিটিকে বাদ দিয়ে যে ধ্বনিগুলি পাচ্ছি সেগুলি কিন্তু শব্দের আদি, মধ্য, অন্ত সমস্ত অবস্থানে উচ্চারিত হয়, কিন্তু এ এবং অ এই দুটি ধ্বনি কিন্তু শব্দের শেষে কখনোই উচ্চারিত হয় না, ঠিক আছে। তাহলে বাংলা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে এই বিষয়টি কি, বাংলা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে যেমন ধরো উ, ডয় শূন্য অর, ঢয় শূন্য অর, এই যে ব্যঞ্জন ধ্বনিগুলি এগুলি কিন্তু শব্দের আদিতে উচ্চারিত হয় না। তাহলে শব্দের আদিতে কোন ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারিত হয় না, উ, ডয় শূন্য অর এবং ঢয় শূন্য অর, ড, ঢ, এই দুই ব্যঞ্জন শব্দের অন্ত অবস্থানে উচ্চারিত হয় না। এছাড়া বাকি যে ধ্বনিগুলি আছে সেই বাকি ধ্বনিগুলি শব্দের আদি, মধ্য, অন্ত এবং স্বরমধ্যগত অবস্থানে উচ্চারিত হয়। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি যে ধ্বনির সমাবেশ, এই ধ্বনির সমাবেশ বিষয়টি কি আমাদেরকে একটু বুঝে নিতে হবে, তাই তো। বিভিন্ন ধ্বনির সমাবেশের ফলে বিভিন্ন ধরনের যুগ্মধ্বনি তৈরি হয়। যেমন ধরো স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বি স্বরধ্বনি। অর্ধস্বরের জন্যে কোনো বর্ণ নির্দিষ্ট নেই, তাই উচ্চ ও উচ্চ মধ্য এই চারটি অর্ধস্বরকে
হস্র ই, হস্র উ, এ এবং ও। বোঝাবার জন্য এগুলির পাল্টা স্বরধ্বনিতে হসন্ত চিহ্ন তৈরি করে নেওয়া হয়। স্বরধ্বনির সঙ্গে চারটি অর্ধস্বরের সমাবেশে বিভিন্ন দ্বি স্বরধ্বনি তৈরি হয়। এই চারটি দ্বি স্বরধ্বনি হলো ও এবং হস্র উ আমরা শব্দ হিসেবে পাই যেমন মৌ, ও যুক্ত হস্র ই যেমন কই, অযুক্ত এ হয় আর অযুক্ত ও সমান হও। অন্যদিকে ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশে দু ধরনের যুগ্মধ্বনি তৈরি হয়। তাদের দুটিকে বলা হচ্ছে গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি। একটা হচ্ছে গুচ্ছধ্বনি আর একটি হলো যুক্তধ্বনি। বাংলায় যে কোনো ব্যঞ্জনধ্বনির সঙ্গে যে কোনো ব্যঞ্জনধ্বনির সমাবেশ ঘটে না। তাহলে গুচ্ছধ্বনির ক্ষেত্রে বিধিনিষেধের মাত্রা কম হওয়ার জন্য সমাবেশের সংখ্যা অনেক বেশি। অন্যদিকে যুক্তধ্বনির ক্ষেত্রে বিধিনিষেধের মাত্রা অনেক বেশি হওয়ার জন্য সমাবেশের সংখ্যা অনেক কম। এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি যে গুচ্ছধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। দুটি, তিনটি বা চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যাগুলি উল্লেখ করো, এর সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, পাশাপাশি উচ্চারিত দু ব্যঞ্জনধ্বনি সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। স্বাভাবিকভাবেই এই দুই ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি থাকে না, তবে দলসীমা থাকে। দল যাকে আমরা বলছি, এখানে স্বরধ্বনি থাকে না ঠিকই, কিন্তু দলসীমা থাকতে পারে। দুটি ব্যঞ্জনের প্রথমটি পূর্ববর্তী দলের এবং শেষেরটি পরবর্তী দলের অংশ বলে গণ্য হয়। যেমন উত্তর, এই যে উত্তর শব্দে পাশাপাশি দুটি ত আমরা পাচ্ছি, এই দুটি ত উচ্চারিত হয়ে একটি গুচ্ছধ্বনি তৈরি করেছে। তবে এই যে উত্তর শব্দে হস্র উ যুক্ত ত যুক্ত ত যুক্ত র, এই দুটি যে ত আমরা পেলাম, এই দুটি ত পৃথক দল বা সিলেবলের অন্তর্ভুক্ত। গুচ্ছধ্বনির আরও উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরো নিঃশ্বাস, বস্তা, অক্ষয়, শঙ্কা, দেখতে, করছি ইত্যাদি। গুচ্ছধ্বনি শব্দের অভ্যন্তরে থাকে, সীমানায় কিন্তু থাকে না। ঠিক আছে, এরপরে প্রশ্ন, অর্থাৎ প্রশ্নটি বলে দেওয়া আছে, বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে 200টিরও বেশি। এটা ভালো করে কিন্তু মনে রাখতে হবে যে বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে 200টিরও বেশি। বাংলায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে মোট 8টি। যেমন ধরো অস্ত্র, যন্ত্র ইত্যাদি। এক্ষেত্রে মনে রাখবে যে তৃতীয় ব্যঞ্জন সব ক্ষেত্রে কিন্তু র হয়ে থাকে। ঠিক আছে, যেমন অস্ত্র, দেখো অস্ত্র শব্দটি বিশ্লেষণ করলে আমরা কি পাবো, অ যুক্ত দন্তস্ব যুক্ত ত যুক্ত র যুক্ত অ, অস্ত্র। আর যন্ত্র অন্তস্থ জ যুক্ত অ যুক্ত দন্তন্য যুক্ত ত যুক্ত র ফলা মানে র যুক্ত অ। ঠিক আছে, এরপরে বাংলায় 4টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে 1টি, সেটি হচ্ছে সংস্কৃত। ঠিক আছে, সেটির নাম হচ্ছে সংস্কৃত। এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এরপরে আমরা আলোচনা করব যুক্তধ্বনি সম্পর্কে। তাহলে যুক্তধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে আমরা বলবো যুক্তধ্বনি। ঠিক আছে, যুক্তধ্বনির মাঝে কোনো দলসীমা থাকে না বলে যুক্তধ্বনির সমাবেশ গুচ্ছধ্বনির তুলনায় অনেক বেশি পাকাপোক্ত। দুই ব্যঞ্জন সমাবেশে অর্থাৎ দুটি ব্যঞ্জনের সমাবেশে যুক্তধ্বনিতে হয় প্রথম ব্যঞ্জনটি দন্তস্ব, নয়তো দ্বিতীয় ব্যঞ্জনটি র বা ল, এটি কিন্তু হয়ে থাকে। বাংলা শব্দে যুক্তধ্বনির সংখ্যা কতগুলি? বাংলা শব্দে যুক্তধ্বনির সংখ্যা হচ্ছে মোট 28টি। যেমন প্র, এই প্র যুক্তধ্বনি প যুক্ত র ফলা, তাহলে একটি শব্দ আমরা পেয়ে গেলাম প্রাণ। সেরকম ত্র শব্দ কি পাচ্ছি? ত্রাণ। তয়েরি, তৃণ, তয়েরি এখানে তৃণ বলা হয় বা তৃণ। ঠিক আছে, ধয়ের ফলা যেমন ধ্রুব, দন্তস্বয়ে প যেমন হচ্ছে স্পষ্ট, দন্তস্বয়ে ফ আমরা বলতে পারি স্ফীতি। বাংলায় অন্য ভাষা প্রধানত ইংরেজি শব্দ থেকে আগত ঋণ শব্দে আরও 18টি যুক্তধ্বনি পাওয়া যায়। যেমন ধরো ফ যুক্ত র ফলা আমরা একটা শব্দ পাচ্ছি ফ্রাই, সেরকম ফ যুক্ত ল আমরা পেলাম ফ্ল্যাট। আবার
ট যুক্ত রফলা আমরা পেলাম ট্রাম শব্দটি। আরও কিছু ঋণ শব্দ আছে যেগুলি বাংলার নিজস্ব শব্দ নয়, সেই যুক্ত ধ্বনিগুলি শব্দের অন্তে উচ্চারিত হয়। যেমন ধরো শব্দগুলি হচ্ছে ট্যাক্স, ব্যাংক, দোস্ত ইত্যাদি। 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত ধ্বনির সংখ্যা হচ্ছে মোট 2টি। ঠিক আছে, দন্তস্বয়ে তয়ে রফলা আমরা একটা শব্দ পাচ্ছি স্ত্রী, আর দন্তস্বয়ে পয়ে রি আমরা পেলাম স্পৃহা। যুক্ত ধ্বনিগুলিকে বাংলা বর্ণে লিখে দেখানো যায়, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে চলে এলো আর কি। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, যে গুচ্ছ ধ্বনি এবং যুক্ত ধ্বনির মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়। আমরা বলতে পারি 1, গুচ্ছ ধ্বনির সমাবেশ যুক্ত ধ্বনির তুলনায় বেশ আলগা। কারণ কি? কারণ এখানে ধ্বনির গুচ্ছটি ভেঙে 2টি ভিন্ন দলে ভাগ করা যায়। যেমন উত্তর শব্দে আমরা বলেছি যে উত্তর শব্দের পাশাপাশি 2টি ত আছে, কিন্তু ত থাকলেও 2টি তকেই পৃথক দল হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, আর যুক্ত ধ্বনির তুলনায় গুচ্ছ ধ্বনি বেশি পাকাপোক্ত। কারণ কি? কারণ এই ধ্বনিগুলির মাঝে কোনো দলসীমা থাকে না। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি গুচ্ছ ধ্বনিকে সব ক্ষেত্রে বর্ণে লেখা যায় না, কিন্তু যুক্ত ধ্বনিকে বাংলা বর্ণে লিখে দেখানো যায়। তাহলে এতক্ষণ ধরে আমরা বিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা করছিলাম। এই বিভাজ্য ধ্বনি আলোচনা শেষে আমরা আরেকটি যে ভাগ পেয়েছি তার নাম হচ্ছে অবিভাজ্য ধ্বনি। এই অবিভাজ্য ধ্বনি সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তাহলে অবিভাজ্য ধ্বনি সম্পর্কে 2-1টা কথা আমাদের এখানে মনে রাখতে হবে, সেই বিষয়গুলি এখানে পয়েন্ট আকারে বলে দেওয়া হচ্ছে। দেখো, বাংলা ভাষায় এই অবিভাজ্য ধ্বনিগুলিকে কৃত্রিমভাবে খণ্ড খণ্ড করা যায় না। অবিভাজ্য ধ্বনির উপাদানগুলি কোনো বিভাজ্য ধ্বনির অংশ নয়, বরং এগুলি একাধিক ধ্বনি খণ্ড জুড়ে অবস্থান করে। বাংলায় যে অবিভাজ্য ধ্বনিগুলি আছে তাদের উপস্থিতির কারণে শব্দের অর্থ পরিবর্তন হয় না। সেই জন্য এগুলি বাংলা ধ্বনিতত্ত্বের ধ্বনিমূলের ভূমিকা পালন করে না, যদিও এগুলি মুখের ভাষার অপরিহার্য অঙ্গ। বাংলা অবিভাজ্য ধ্বনিগুলি মুখের ভাষায় বা মুখের কথায় ঠিক জায়গায় ঠিক মতো যদি না থাকে তাহলে বাংলাকে বাংলা বলে চেনা যাবে না। তাহলে এই অবিভাজ্য যে ধ্বনিগুলি আমরা পাচ্ছি, এই অবিভাজ্য ধ্বনিগুলির মধ্যে তোমাদের যে আলোচনা করা হয়েছে বইয়ে, সেখানে কিন্তু প্রথমে আমরা পাচ্ছি শাসাঘাত। এই শাসাঘাত এর অপর নামগুলো আমরা আগে বলেছি, এটা হচ্ছে প্রশ্ন বা বল বা ঝোঁক। একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে যখন উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় শাসাঘাত। যেমন ধরো 2টো শব্দ, একটা হচ্ছে মাখন আর একটা হচ্ছে আরতি। তাহলে এখানে মাখন শব্দে মা আর আরতি শব্দে আ, এখানে কিন্তু শাসাঘাত পড়ছে। বাংলা ভাষায় সাধারণত শব্দের আদিতে এই শাসাঘাতের উপস্থিতি লক্ষ্য করা যায়। যান্ত্রিক নিরীক্ষাতেও কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে বাংলা ভাষায় শব্দের আদিতেই শাসাঘাত পড়ে। প্রথমে দেখা যায় শাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে, কোনো নির্দিষ্ট ধ্বনিতে কিন্তু নয়। ভাষা বিজ্ঞানে এই যে শাসাঘাত আলোচনা প্রসঙ্গে যে চিহ্নের কথা বলা হচ্ছে, এটা কিন্তু 8ম শ্রেণীতে তোমরা দল পড়েছো। তো সেখানে আমরা দেখি যে চিহ্নটা মাথাতে দেওয়া হয় রেপ চিহ্নের মতো। এই ভাষা বিজ্ঞানে কিন্তু এইভাবে দেওয়া হয় না, বিভিন্নভাবে দেওয়া হয়, পাশেও কিন্তু দেওয়া হয়ে থাকে। অবিভাজ্য ধ্বনিগুলির মধ্যে এরপর আমরা চলে যাচ্ছি দৈর্ঘ্য সম্পর্কে আলোচনায়। ঠিক আছে, দৈর্ঘ্য অর্থাৎ লেংথ। তো দৈর্ঘ্য বলতে সাধারণত বোঝায় দলের উচ্চারণে স্বরধ্বনির দৈর্ঘ্য। বাংলায় বহু দল শব্দের স্বরধ্বনির তুলনায় এক দল শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য কিন্তু বেশি, ফলে এক দল শব্দের দৈর্ঘ্যও বেশি হয়। যেমন ধরো আমার, এই যে শব্দটি আমরা পেলাম আমার, এই শব্দের আ এর চেয়ে আম, এই শব্দের আ বেশি দীর্ঘ হয়। ঠিক আছে, তাহলে আমার শব্দের আ এর চেয়ে আম শব্দের আ বেশি দীর্ঘ হয়। এরপরে অবিভাজ্য ধ্বনির মধ্যে আরেকটি আমাদের আছে, সেটি হচ্ছে কি জ্যোতি। জ্যোতির অপর নাম হচ্ছে সন্ধান, জ্যোতি। জ্যোতি হলো দল বা শব্দ সীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ, একে বলা হয় জ্যোতি। এখানে আমরা 2টো বাক্য নিচ্ছি, 2টো বাক্য নিলেই বিষয়টি পরিষ্কার হবে। দেখো, প্রথমে বলা হচ্ছে যে রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করছে।
আর রহিম একাদশ জনকে চ্যালেঞ্জ করেছে। তাহলে দেখো, একা 10 জনকে আর রহিম একাদশ জনকে, এই যে দুটো শব্দ আমরা কিভাবে উচ্চারণ করছি? দুটি বাক্যের মধ্যে প্রথম বাক্যে একা শব্দ উচ্চারণের পর আমরা জ্যোতি ব্যবহার করি, কিন্তু দ্বিতীয় বাক্যে একাদশ জনকে জ্যোতি ছাড়াই উচ্চারণ করছি। ঠিক আছে? অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনায় আরেকটি আছে, আমরা 3টি নয় মোট 4টি এখানে আলোচনা করা হয়েছে। সেটি হচ্ছে সুর তরঙ্গ। সুর তরঙ্গ বা স্বর তরঙ্গ। তাহলে সুর তরঙ্গ কাকে বলে? আমরা যখন কোনো কথা বলি, নানা রকম সুর দিয়ে কথা বলি, ঠিকভাবে বোঝা যায় যে আমি কিভাবে কথাটা বলছি বা তুমি কিভাবে কথাটা বলছো। তো বাক্যে সুরের যে এই যে ওঠাপড়া, এই ওঠাপড়াকেই বলা হয় সুর তরঙ্গ। যেমন ধরো, এখানে আবার দুটি বাক্য নেওয়া হচ্ছে বোঝার সুবিধার্থে। তোমাদের বইয়ে কিন্তু উদাহরণটি আছে, যেমন মিঠু কাল স্কুলে যাবে, আরেকটা হচ্ছে মিঠু কাল স্কুলে যাবে। একটাই আমরা দিয়েছি পূর্ণচ্ছেদ, আর একটাতে দিয়েছি আমরা প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে? তাহলে প্রথম বাক্যকে আমরা বলছি বিবৃতিমূলক বাক্য, আর দ্বিতীয় বাক্যকে আমরা বলছি প্রশ্নবোধক বাক্য। তাহলে এই দুটি বাক্যের উচ্চারণে সুরের ওঠাপড়া দুরকম। ঠিক আছে? তাহলে সেই জন্য বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে দেখো মিঠু কাল স্কুলে যাবে, আর প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে মিঠু কাল স্কুলে যাবে। এইভাবে তোমাদের বইয়ে কিন্তু বিষয়টি আলোচনা করা হয়েছে, যেভাবে তোমরা কিন্তু পরীক্ষায় সেইভাবেই লিখবে। ঠিক আছে? তাহলে আমাদের এই ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা চলছে। এখানে আরও কয়েকটি টুকরো প্রশ্ন আছে, সেই টুকরো প্রশ্ন উত্তরগুলি তোমাদের একটু বলে দিই, তাহলে আমাদের এই অধ্যায়টি আজকে শেষ হবে। দেখো, প্রথম প্রশ্ন, টুকরো প্রশ্ন আমরা এখানে বলছি যে ভাষাবিজ্ঞানে ধ্বনি মানে কি? ভাষাবিজ্ঞানে ধ্বনি কথাটির অর্থ বা ধ্বনি মানে কি? তো ভাষাবিজ্ঞানে ধ্বনি মানে বাক ধ্বনিকে বোঝানো হয়, এটি উত্তর। ঠিক আছে? 2, ভাষা শরীরের যে স্তরের কথা বলা হয়েছে, পূর্বেও আলোচনা করেছি, সে ভাষা শরীরের স্তরগুলি কি কি? ভাষা শরীরের স্তর বলতে আমরা পাচ্ছি কি? ধ্বনি, শব্দ, পদ, এগুলিকে বোঝানো হয়ে থাকে। এছাড়া অর্থের স্তরও রয়েছে। তো ভাষা শরীরে এই যে পরপর স্তরগুলি রয়েছে, এগুলির নামগুলি মনে রাখতে হবে তোমাদের। ভাষা শরীরের সবচেয়ে নিচের স্তরে আছে ধ্বনি স্তর, তার উপরে আছে রূপ স্তর, তার উপরে আছে পদ, তার উপরে আছে বাক্য স্তর, এছাড়া রয়েছে অর্থের স্তর। ঠিক আছে? তো ভাষার এই যে ধ্বনি স্তর, সেই ভাষার ধ্বনি স্তর নিয়ে আলোচনার নাম কি? তো ভাষার ধ্বনি স্তর নিয়ে আলোচনার নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব। খণ্ডধ্বনির নাম কি? না, খণ্ডধ্বনির নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। ধ্বনিতত্ত্বের আলোচ্য একক বাগধ্বনি, এটি কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য একক বাগধ্বনি হল ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক। ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক। এই পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, ভাষাবিজ্ঞানের কোন কোন শাখায় বাগধ্বনি নিয়ে আলোচনা করা হয়? ভাষাবিজ্ঞানের ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, এই 2 শাখাতেই বাগধ্বনি নিয়ে আলোচনা করা হয়। দেখো, একটা প্রশ্ন এখানে হতে পারে যে অবিভাজ্য ধ্বনি বাংলা ধ্বনিতত্ত্বে ধ্বনিমূলের ভূমিকা পালন করে না কেন? তাহলে আমরা বলতে পারি, বাংলায় অবিভাজ্য ধ্বনি মুখের ভাষার অপরিহার্য অংশ হলেও অবিভাজ্য ধ্বনিগুলির উপস্থিতির কারণে শব্দের অর্থ পরিবর্তন হয় না। সেজন্য এগুলি ধ্বনিতত্ত্বে ধ্বনিমূলের ভূমিকা পালন করে না। এরপরের প্রশ্ন আমরা বলতে পারি, শ্বাসাঘাতকে কেন অবিভাজ্য ধ্বনি বলা হয়? দেখো, বাংলায় শ্বাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে, কোনো নির্দিষ্ট ধ্বনিতে নয়, তাই শ্বাসাঘাতকে অবিভাজ্য ধ্বনি বলা হয়। তাহলে বাংলায় শ্বাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে থাকে, কোনো নির্দিষ্ট ধ্বনিতে নয়, সেই জন্য শ্বাসাঘাতকে অবিভাজ্য ধ্বনি বলা হয়। আরেকটি প্রশ্ন এখানে রয়ে গেল যে বাংলায় যে ধ্বনি এবং বর্ণ, এদের মধ্যে পার্থক্য ব্যাপারটা। তো তোমাদের আলোচনা প্রসঙ্গে আমরা বলেছি যে আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি বা আমরা শিখে গেছি ব্যাপারটা কি, কণ্ঠ থেকে যে আওয়াজ বেরিয়ে আসে তাকে ধ্বনি বলা হয়, আর সেই ধ্বনিটা আমরা কানে শুনছি। ঠিক আছে? তাহলে ধ্বনি আমরা কানে শুনি, বর্ণ আমরা চোখে দেখতে পাই। কিন্তু এখানে ভাষাবিজ্ঞানের আলোচনায় তোমাদের পরিষ্কার বলা হয়েছে, কিন্তু ধ্বনি এবং বর্ণ এই ব্যাপারটা কিন্তু এতটা সহজ ব্যাপার নয়। কারণ এখানে পূর্বেই আলোচনা করা হয়েছে, বিষয়টি আরেকবার দেখে নেবে যে একটি ধ্বনির জন্য যেমন একাধিক
বর্ণ ব্যবহার করা হয়, একটি বর্ণের জন্য কিন্তু একাধিক ধ্বনি ব্যবহৃত হতে পারে। এই বিষয়টি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। সেই জন্য ভাষাবিজ্ঞানীরা বলছেন যে ধ্বনি এবং বর্ণ এই ব্যাপারটি কিন্তু বা এদের সম্পর্কটি কিন্তু এত সহজ নয়। তো পার্থক্যটি মূলত আমরা সহজভাবে বললাম যে একটা কানে শুনি, একটা চোখে দেখি, আমরা মুখে একটা উচ্চারণ করি, একটা লিখিত আকারে প্রকাশ করি, কিন্তু সেই সঙ্গে এই বিষয়টি তোমাদের লিখে দিতে হবে। ঠিক আছে? এবছর অতিমারির কারণে সত্যি আমাদের জীবনে বিশেষ করে রুজি রোজগার করা মানুষের অভাব তো আছেই, সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ, পড়াশোনা বন্ধ, সবারই কিন্তু অনলাইনে অংশগ্রহণ করার সুযোগ নেই, বাড়িতে সবারই কিন্তু মোবাইল ফোন নেই, অ্যান্ড্রয়েড সেট নেই। তবু তোমাদের জন্য কিন্তু আমরা সবসময় সচেষ্ট। আমরা এই জন্যে ইউটিউবে যতটা সম্ভব পারছি ভিডিওগুলি আপলোড করে রাখছি, তোমরা নিশ্চয়ই দেখবে সময় পেলে। অনলাইনে ক্লাসটা হয়ে গেলে হয়তো শেষ হয়ে যাচ্ছে, সেই জন্যে ইউটিউবের উপরে আমরা বেশি জোর দিয়েছি যে এখানে রেকর্ডিং করে রাখলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং যখন খুশি যখন তোমরা সময় পাবে সেই সময় কিন্তু এই আলোচনাগুলি দেখার সুযোগটি পাবে। আরেকটা বিষয় হচ্ছে পড়াশোনাটি কিন্তু চালিয়ে যাও, কারণ পরের পরিস্থিতিতে কীরকম হবে, অনলাইনে পরীক্ষা হবে না অফলাইনে পরীক্ষা হবে এখন থেকে কিন্তু বলা সম্ভব নয়। তাই প্রস্তুতি ভালো করে নেওয়া দরকার, কারণ শিক্ষা দপ্তর বা সরকার যখনই যেমন ঘোষণা করবে সেইভাবে কিন্তু তোমরা পরীক্ষা দেবে। সকলে ভালো থাকো।